যেদিন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, স্যার, এই ছেলেটা আমার বুকে হাত দিয়েছিল, আমাকে নষ্ট করতে চেয়েছিল। আমি আপনাদের কাছে এর উপযুক্ত বিচার চাই, আপনারা ওর বিচার করেন। আমি নাকি তার বুকে হাত দিয়েছিলাম, তাকে নষ্ট করতে চেয়েছিলাম। সেদিন সবাই আমার দিকে অনেক ঘৃণা নিয়ে তাকিয়েছিল। ক্লাসের প্রায় ৮০ জন ছাত্রছাত্রী সবাই আমাকে খারাপ ভেবেছিল। সবাই মেয়েটার কান্না ভেজা কণ্ঠটা বিশ্বাস করেছিল। আমার সবচেয়ে কাছের বন্ধুটাও সেদিন আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল। সি আমিনুল, সি তুই এরকম একটা জঘন্য কাজ করতে পারলি? আমার সবচেয়ে প্রিয় শিক্ষকটা আমার গালে চড় মেরে বলেছিল, তুমি অনেক ভালো ছাত্র, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি আজকে যে কাজটা করেছো তার জন্য আমার ভালোবাসাটা তোমার জন্য চিরতরে শেষ হয়ে গিয়েছে। নিজেকে একজন ভালো মানুষ হিসাবে যে প্রতিষ্ঠিত করতে পারে না, সে যতই ভালো ছাত্র হোক, টাকার মালিক হোক, এসব কিছু যাই আসে না। একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন মানুষ। তবে তোমার মতো মানুষ না, তুমি এখনো মানুষ হতে পারোনি। যদি পারো, মানুষ হয়ে দেখাও। সেদিন আমি ক্লাসের কারো দিকে চোখ তুলে তাকাতে পারিনি। কোনো অপরাধ না করেও নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়েছিল। আমার দুঃখটা সেদিন কারোর সাথে শেয়ার করতে পারিনি। ক্লাসে যতটুকু সময় ছিলাম ততটুকু সময় আমি নিচের দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলেছিলাম। সেদিন আমি বুঝেছিলাম চোখের পানিরও দাম কম থাকে, আর বেশিও থাকে। কারণ মেয়েটার চোখের পানি দেখে সবাই অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল। আমি মেয়েটার সাথে এসব করেছি কিনা সেটা না জেনেই সবাই মেয়েটার জল ভরা চোখ দেখে তার কথা বিশ্বাস করেছিল। কিন্তু আমার চোখের পানিটা কাউকে আবেগী করতে পারেনি। আমার মতোই আমার চোখের পানিটাও কম দামি। ক্লাস থেকে চলে আসার সময় ওই মেয়েটার সাথেই আমি কথা বলি, যে মেয়েটার সবার সামনে আমাকে এভাবে খারাপ একটা ছেলে হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। আমি তার কাছে গিয়ে তাকে কিছু কথা বলি, তুমি এমনটা না করলেও পারতে। আমি যা করেছি বেশ করেছি। তুমি হয়তো ভেবেছিলে এমনটা করার পর আমি তোমার সম্পর্কে কোনো কিছু বললে কেউ বিশ্বাস করবে না, সবাই ভাববে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমার সম্পর্কে খারাপ কথা বলেছি। কিন্তু তুমি হয়তো জানো না, তুমি এসব না করলেও আমি তোমার সম্পর্কে কারো কাছে কিছু বলতাম না। তবে ভয় পেও না, এখনো তোমার সম্পর্কে কারো কাছে কিছু বলবো না। যে মানুষটা আমাকে সবার সামনে খারাপ বানিয়েছে, আমি তাকে সবার সামনে খারাপ বানাতে চাই না। কলেজ থেকে বাসায় যাওয়ার পথে যখন দেখলাম সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, তখন আমার বুঝতে অসুবিধা হলো না আমার খবরটা এলাকার অনেকেই জেনে গিয়েছে। তাই তারা আমার দিকে এভাবে তাকিয়ে আছে। এসব খবর বাতাসের মাধ্যমেও ছড়িয়ে যায়। আমারটাও হয়তো সেভাবেই সবার কাছে পৌঁছে গিয়েছে, হয়তোবা বাড়িতেও জেনে গিয়েছে। এমনিতেই মা আমার দোষ খোঁজেন সবসময়, একটু ভুল পেলেই বাড়ি থেকে বের করে দিতে চান। শুধু বাবা বলে কয়ে হয়তো আমাকে বাড়ির এক কোণে ছোট্ট একটা রুম দিয়ে রেখে দিয়েছিলেন। মা চায় না আমি এই বাড়িতে থাকি। যখন বাসায় গেলাম তখন দেখলাম মা আর বাবা দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। তাদের দেখে বুঝতে পারলাম কলেজের ঘটনাটা তারা জেনে গিয়েছে। তখন আর দেরি না করে আমি বাবাকে বললাম, আমি কিছু করিনি বাবা, বিশ্বাস করেন, আমার মৃত মায়ের কসম, বাবা আমি কিছু করিনি। তুই যদি কিছু নাই করবি তাহলে মেয়েটা তোর সম্পর্কে এসব বলবে কেন? তোর ক্লাসে তো আরও অনেক সুন্দর সুন্দর ছেলে আছে, তাদের সম্পর্কে তো এরকম বললো না, তোর সম্পর্কে কেন বললো? তুই এসব করেছিস বলেই সে সবার সামনে এসব বলেছে। একটা মেয়ে কখনো নিজের মান সম্মান নিয়ে এরকম মিথ্যা বলবে না। মিথ্যা তো তুই বলছিস এখন আমাদের সাথে। আমার সৎ মা যখন কথাগুলো বলল তখন আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। তবে এটা বুঝতে পেরেছিলাম, যাই বলি না কেন আমার কথা কেউ এখন বিশ্বাস করবে না। হঠাৎ করে মা বাবাকে যে কথাগুলো বলল সেই কথাগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তুমি তোমার ছেলেকে বাড়িতে রাখলে আমি থাকবো না এই বাড়িতে। আমি কোনো ধর্ষককে এই বাড়িতে রাখতে চাই না। আমার একটা মেয়ে আছে, আমি আছি।
আমরা তো ওর আপন কেউ না। আমি তো আর ওর আপন মা না। হাবিব বাও তো ওর আপন বোন না। সুযোগ পেলে কি না কী করে বসবে কে জানে। তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও। মা যখন বাবাকে কথাগুলো বলল তখন আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আমি ভাবতাম সৎ মা হলেও একদিন আমাকে ঠিকই নিজের মায়ের মতো আদর করবে। আমি সবসময় আমার সৎ মায়ের মন জয় করার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তবে কোনোদিন ভাবিনি আমার সম্পর্কে এতটা খারাপ ধারণার জন্ম নেবে তার মনে। আমি চিৎকার করে মাকে বলেছিলাম, মা, তুমি এত বড় জঘন্য কথা বলতে পারলে? আমি কোনোদিন তোমাকে সৎ মা ভাবিনি। আমি সবসময় তোমাকে নিজের মা মনে করতাম, আর হাবিবাকেও আমার নিজের বোন মনে করতাম, আজও করি। বাবা, আর কেউ বিশ্বাস করুক বা না করুক, তুমি অন্তত বিশ্বাস করো তোমার ছেলে এরকম কাজ করতে পারে না। তুই কি করে ভাবলি এত কিছু শোনার পর তোকে বিশ্বাস করব? বাবার কথা শুনে আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে অপবিত্র মানুষ মনে হচ্ছে। লজ্জায় অপমানে সেদিন আমি তাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারিনি। এই বাড়ি ছাড়া কোথায় যাব আমি, সেটা না জানা সত্ত্বেও আমি সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসি। আমার বাবা একটি বারের জন্য আমাকে থাকতে বলেনি। সেদিন আমি খুব করে বুঝেছিলাম আমাদের বাবা ছেলের সম্পর্কটা হয়তো শেষ হতে চলেছে। এটাও বুঝতে পেরেছিলাম এই বাড়িতে হয়তো আর কোনোদিন আমার জায়গা হবে না। আমাকে চলে যেতে হবে অজানা অচেনা কোনো এক নতুন ঠিকানায়। আমার কাছের মানুষগুলো আমাকে বুঝতে পারেনি, ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছে। এখন একজন মানুষই আছে, যে মানুষটা আমার শেষ ভরসা, যে মানুষটাকে আমি অনেক বিশ্বাস করি, অনেক ভালোবাসি। সে মানুষটাও আমাকে অনেক বিশ্বাস করে, ভালোবাসে। তবে কেন জানি ভয় হচ্ছে, আর সবার মতোই কি সেও আমাকে খারাপ ভাববে, আমাকে বিশ্বাস করবে না? অনেক প্রশ্নের উত্তর থেকেই যাচ্ছে। তার সাথে দেখা না হওয়া পর্যন্ত এসব প্রশ্নের উত্তর আমি পাবো না জানি, তবুও কেন জানি প্রশ্নগুলো নিয়ে ভাবতে ইচ্ছে করছে। সেদিন রাতটা আমি সিয়াম নামের এক বন্ধুর বাসায় তার সাথেই থাকি। ও হয়তো বিশ্বাস করেছিল আমি এসব করিনি। আমি এতটা খারাপ মানুষ না যে একটা সুন্দরী মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে তার বুকে হাত দিব, কিংবা কে জানে হয়তোবা বিশ্বাসও করেছিল। ভদ্রতার খাতিরে বলতে পারেনি, কারণ কিছু কিছু কথা থাকে যেগুলো অনেক সময় মান সম্মান কিংবা ভদ্রতার খাতিরে বলা যায় না। বিপরীত পাশের মানুষটার অবস্থার কথা চিন্তা করে অনেক মানুষই বলতে পারে না। আবার কিছু মানুষ থাকে যারা বিপরীত পাশের মানুষটার কথা চিন্তা করে না, একবারও ভাবে না কথাগুলো বললে তার অবস্থাটা কি হবে। সেদিন সিয়ামের ওখান থেকেই আমি আদিবার সাথে ফোনে কথা বলি। হ্যালো আদিবা, কেমন আছো তুমি? ভালো আছি। ফোন করলে যে কিছু বলবে? তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি কি আসতে পারবে? ঠিক আছে, আসবো। কোথায় আসতে হবে বলো? ঠিকানা দিয়ে তাকে বিকেল 3টার সময় আমার সাথে দেখা করতে বলি। সেও ঠিক সময়ে ঠিক জায়গায় চলে আসবে বলে ফোনটা রেখে দেয়। আমিও ঘুমানোর বৃথার চেষ্টা করে বিছানায় গা এলিয়ে দেই। তবে সেদিন রাতটা আমার নির্ঘুম কাটে। সেদিন ছিল শুক্রবার। সিয়ামের সাথে জুমার নামাজটা পড়ে ওর বাসায় দুপুরে খেয়ে ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। আমি তোর প্রতি অনেক কৃতজ্ঞ, একটা রাত আমাকে থাকতে দিয়ে অনেক উপকার করলি। কৃতজ্ঞতা বলছিস কেন? মানুষ তো মানুষেরই উপকার করবে। তাছাড়া আমি তো তোরই বন্ধু, বন্ধু তো বন্ধুর বিপদে এগিয়ে আসে। তারপর আমি শ্যামের ওখান থেকে আদিবার সাথে দেখা করার জন্য চলে যাই। আদিবার সাথে দেখা করতে গিয়ে যা দেখলাম সেটা নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। কারণ আদিবা আজ একা আসেনি, তার সাথে সে একটা মেয়েকে নিয়ে এসেছে। তার সাথে যে মেয়েটা এখন দাঁড়িয়ে আছে সেই মেয়েটাই ক্লাসের সবার সামনে আমাকে অপমান করেছিল, খারাপ বানিয়েছিল। আমি বুঝতে পারলাম না আদিবার সাথে মেয়েটার কি সম্পর্ক। আদিবার কোনো কাজিন নাকি, না বান্ধবী? এমন সময় আদিবা বলে উঠল, আমি নাদিয়ার কাছ থেকে সব শুনেছি। নাদিয়া আমার চাচাত বোন। তার চেয়ে বড় কথা, সে আমার খুব কাছের বান্ধবী। আমি আমার জীবনের সব কিছুই তার সাথে শেয়ার করেছি।
এমনকি খুব গোপনীয়, যেটা একমাত্র নিজের মনের মধ্যেই মানুষ সীমাবদ্ধ রাখে। সেই গোপনীয় কথাগুলো আমি তাকে বলেছি। আমার খুব খারাপ লেগেছে যখন শুনলাম তুমি নাদিয়ার সাথে এরকম কিছু করার চেষ্টা করেছো। নিজের প্রতি অনেক ঘৃণাও হয়েছে। আমি তোমার মতো লম্পট একজন মানুষকে ভালোবেসে বাকিটা জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু নাদিয়া আমার চোখ খুলে দিয়েছে। আমি তোমাকে কথাগুলো ফোনেও বলতে পারতাম, কিন্তু আমি তোমার এই অসভ্য লজ্জা মার্কার চেহারাটা দেখতে চেয়েছিলাম। সবসময় তুমি তোমার সভ্য চেহারা দেখিয়ে এসেছো, কিন্তু তোমার সভ্য চেহারার মাঝেও যে একজন খারাপ মানুষ বাস করে, সেই মানুষটাকেই আমি দেখার জন্য এসেছি। আমি দেখতে চেয়েছিলাম তোমার ভিতরের খারাপ মানুষটাকে কতটা জঘন্য লাগে। আমি দেখেছি। আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করো না। আমি তোমাকে ভুলে যাব, তুমিও আমাকে ভুলে যেও। আদিবা যখন কথাগুলো বলল তখন আমি বুঝতে পারলাম আমার শেষ ভরসার মানুষটাও আমাকে বিশ্বাস করেনি, ভুল বুঝে দূরে ঠেলে দিতে চাইছে। আমার কিছু বলতে ইচ্ছে করছিল না। মানুষকে কখনো জোর করে নিজের কাছে ধরে রাখা যায় না, রাখলেও সেটা বেশি দিন স্থায়ী হয় না। আমি ভুল করে এতদিন মরীচিকার পিছনে ছুটে এসেছি, যে শুধু সুযোগের অপেক্ষায় ছিল, আজ সুযোগ পেয়েছে সেটাই কাজে লাগাচ্ছে। এখানে আমাকেই দোষী মনে হচ্ছে, কারণ একজন খারাপ মানুষের সাথে হয়তো কেউ জেনে শুনে জীবন পার করবে না। আদিবা, তোমাকে বেশি কিছু বলবো না, ভালো থেকো, আর তোমার চাচাতো বোনকেও ভালো থাকতে বলিও। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম পৃথিবীর আর সবাই আমাকে ভুল বুঝলেও তুমি আমাকে ঠিকই বুঝবে। পৃথিবীর আর সবাই আমাকে খারাপ ভাবলেও অন্তত তুমি আমাকে খারাপ ভাববে না। কিন্তু যখন তুমি বললে আমি খারাপ মানুষ, আমার সাথে সম্পর্ক রাখবে না, তখন নিজেকেই খারাপ মনে হচ্ছে। কেন জানি মনে হচ্ছে আজও বিশুদ্ধ হতে পারিনি, তবে হওয়ার অপেক্ষায় থাকবো। আবারও বলছি, তোমার চাচাতো বোনকে অনেক অনেক ভালো থাকতে বলিও। দোয়া করি তোমাদের দুজনের কারো জীবনেই যেন আমার মতো খারাপ মানুষের আগমন না ঘটে। কথাগুলো যখন বললাম, আদিবা তখনও চুপ করেছিল। তার নীরবতা জানান দিয়ে যাচ্ছিল সে আমার সাথে আর কথা বলতে চাচ্ছে না। অথচ আমি ভেবেছিলাম আদিবা প্রতি উত্তরে কিছু বলবে, কিন্তু আমার কান্না ভেজা কণ্ঠটাও তার নীরবতা ভাঙতে পারেনি। তারা দুজন চলে যাচ্ছে। আমি নাদিয়া মেয়েটার দিকে তাকিয়ে আছি আর ভাবছি, একজন মানুষ কত সুন্দর করে প্ল্যান সাজিয়ে অন্য একজন মানুষের জীবনকে নরকে পরিণত করতে পারে, সেটা এই মেয়েটাকে দেখলে বোঝা যায় না। কে ভাববে এই সুন্দর নিষ্পাপ মেয়েটা একটা ছেলের সুন্দর গোছানো জীবনটাকে তছনছ করে দিয়েছে। শুধু মেয়েটা সম্পর্কে ছেলেটার মনে একটা খারাপ ধারণার জন্ম নিয়েছিল বলে। মেয়েটা ভয় পেয়েছিল যদি ছেলেটা সবার কাছে তার কথা বলে দেয়, তাহলে তো সে কারো সামনে নিজের মুখ দেখাতে পারবে না। সেজন্যই হয়তো ছেলেটাকে সবার সামনে এমনভাবে উপস্থাপন করলো যে এখন ছেলেটাকে পৃথিবীর একটা মানুষও বিশ্বাস করে না। মেয়েটাও নিশ্চিত হয়ে গেছে তার কথাটা এখন যদি মাইক মেরেও বলে দেয় তাহলে কেউ বিশ্বাস করবে না, সবাই পাগল ভাববে ছেলেটাকে। আমার মনে হলো আমি বাদে আমার আপন বলতে কেউ নেই। ঢাকা শহরে এত এত মানুষ থাকলেও আমার জন্য কেউ নেই, তাই ঢাকা শহরে থাকার কোনো প্রয়োজন মনে করলাম না। আর থেকেই বা কী করব, কোথায় থাকবো, কি খাওয়াবে, কে খাবার দিবে, এসব ভাবতেই চোখে জল এসে পড়ে। এতটা অসহায় কখনো ছিলাম না আমি, জীবনে কখনো ভাবিনি এতটা অসহায়ত্ব এর শিকার হতে হবে আমাকে, কিন্তু আজ হয়েছে। এটাই হয়তো ভাগ্যে ছিল আমার। যাওয়ার কোনো জায়গা খুঁজে না পেয়ে নানার বাড়ি চলে যাই। যদিও আমার মামারা 12 বছর আগেই আমাদের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। মা মারা যাওয়ার পর কোনোদিন আমাদের সাথে কোনো কথা হয়নি, তারাও কখনো কোনো খোঁজ নেয়নি। তাদের একটা ভাগ্নে আছে, এটা হয়তো তারা ভুলেই গিয়েছে। তবে আমার নানার আর্থিক অবস্থা আগে থেকেই অনেক ভালো ছিল, তাই আমি জানতাম তারা যখন জানবে আমি তাদেরই ভাগ্নে, তখন হয়তো তারা আমাকে ফেলে দিবে না। আমি নানির বাড়িতে গিয়ে উঠলাম। নানা নানি বাড়ির বাহিরে দুজনেই চেয়ারে বসে আছে। আমি তাদের কাছে গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম নানা, নানি।
তোমরা কেমন আছো? সালামের উত্তর দিয়ে নানা নানি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে নানা বলল, তুই আমিনুল, আমার নানা ভাই। এতদিন পর নানা নানির কথা মনে পড়লো। কত বছর পর তোকে দেখলাম। নানু ভাই, আয় আমার বুকে আয়। এতদিন পর তোর নানা নানির কথা মনে পড়লো। তোর মা মারা যাওয়ার পর তোকে আমাদের কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু তোর বাবা আমাদের এখানে আসতেও দেয়নি। তাই বলে তুইও কি একবার এসে আমাদেরকে দেখে যেতে পারিস না? তুই এতদিন আসিস নাই কেন? ওকে এত প্রশ্ন না করে বাড়ির ভিতরে নিয়ে যাও। কত দূর থেকে এসেছে, আগে বিশ্রাম নিতে দাও তো। হ্যাঁ নানু ভাই, চল বাড়ির ভিতরে যাই। তারপর নানা নানির সাথে আমি বাড়ির ভিতরে গেলাম। ভিতরে মামা মামি সবাই আছে, তাদের সাথে কুশল বিনিময় করলাম। আমাকে দেখে নানা নানি অনেক খুশি হলেও মামারা আমাকে দেখে কেন জানি খুশি হতে পারেনি। হয়তোবা তাদের ভালোবাসাটাও তাদের বোনের জন্য ছিল। বোন মারা যাওয়ার সাথে সাথে আমার প্রতি তাদের ভালোবাসাটাও মরে গিয়েছে। তবে আমি এটা নিয়ে দুঃখ করলাম না, কারণ যেখানে ভালোভাবে বেঁচে থাকাটাই একটা যুদ্ধ, সেখানে কারো মনের খবর নেওয়াটা বিলাসিতা ছাড়া আর কিছু না। 2টা বছর আমি মামাদের বাসায় ছিলাম। এই 2 বছরে আমাকে অনেক কিছুই করতে হয়েছে, অনেক অপমান সহ্য করতে হয়েছে। তবে এই 2 বছরে আমি অনেক কিছু শিখেছি, জীবনের মানে জেনেছি। জীবনটা এত সহজ না, জীবনটা জটিল একটা সমস্যা। এই সমস্যার সমাধান করেই আমাদেরকে প্রতিনিয়ত বেঁচে থাকতে হয়। আমিও বেঁচে ছিলাম। আমার 4টা মামা ছিল, তাদের সবারই ছেলে মেয়ে ছিল। আমি সবাইকেই রাতে পড়াতাম, নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও পড়াতাম, কারণ এরাই যে আমাকে দুবেলা দুমুঠো খাবার দিয়ে আশ্রয় দিয়েছে। প্রতিদিনই আমি বাজার করে দিতাম। মামারা কখনো আমাকে কোনো কাজ করতে বলতো না, যা বলার মামিরাই বলতো। আমিও তাদেরকে কোনো সময় না করতে পারতাম না, ভয় হতো যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই কষ্ট হলেও সবার সব রকম কাজ করে দিতাম আমি। তবুও মামিরা আমার উপর কোনো কারণে বিরক্ত থাকতো। আমি বুঝতে পারতাম না, তবে বিরক্ত হওয়ার কারণটা খুঁজে পেতাম না। আমার নানা নানি আমাকে অনেক ভালোবাসতো। তাদের ভালোবাসাটাই হয়তো এত কিছুর মাঝেও একটু সুখ খুঁজে দিতে সাহায্য করত। মামাদের বাসা থেকেই আমি এইচএসসি পাশ করি, অনেক ভালো রেজাল্টও করি। তবে আমার রেজাল্টে খুশি হওয়ার মতো কোনো মানুষ ছিল না। আমি নিজেই নিজের প্রতি সেদিন অনেক খুশি হয়েছিলাম। তারপরে অনেক জায়গায় পরীক্ষা দেই, ভাগ্যক্রমে ঢাকার একটা পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে যাই। তাই মামার বাড়ি থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায়বেলা নানা নানি সামনে দাঁড়িয়ে আছে। নানি বলল, হ্যাঁ রে নানু ভাই, ঢাকা গিয়ে আবার এই নানুকে ভুলে যাস না। মাঝে মাঝে আমাদের খোঁজ খবর রাখিস। নানু ভাই, প্যাকেটটা রাখ, তোর কাজে লাগতে পারে। রাস্তায় সাবধানে যাতায়াত করিস আর মন দিয়ে পড়ালেখা করিস। নানা নানি, তোমরা আমার জন্য দোয়া করিও। দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে এবং সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে। মামাদের বাসা থেকে আমি আবার আমার পুরাতন শহর ঢাকায় ফিরে আসি। 2 বছর আগে এই শহরটাকেই আমি বিদায় জানিয়ে চলে গিয়েছিলাম। আজ 2 বছর পর আবার এই ঢাকাতেই ফিরে এসেছি। আমার আর্থিক অবস্থার কথা কয়েকটা বড় ভাইকে বলেছিলাম। সেই সূত্রেই এক বড় ভাই একটা বড় ধরনের টিউশনি জোগাড় করে দেয় আমাকে, যেটা দিয়ে আপাতত আমার কষ্ট হলেও মাস চলে যাবে, পরে না হয় কিছু একটা করা যাবে। এই ভেবেই ঢাকায় চলে আসি। আসার আগে নানা আমার হাতে কিছু টাকা দিয়ে দিয়েছিল, যেটা আমার ভার্সিটিতে ভর্তির সময় অনেক কাজে লাগে। আর কিছু টাকা ভবিষ্যতের কথা ভেবে যত্ন করে নিজের কাছে রেখে দেই। আজ আমার টিউশনের প্রথম দিন, তাই একটু পরিপাটি হয়ে যাচ্ছি, কারণ বড় ভাই বলেছে তারা খুব বড় লোক, সেজন্যই এত টাকা বেতন দিয়ে একজন টিউশনি শিক্ষক রাখবে। বড় ভাই যখন আমাকে ছাত্রের বাসায় নিয়ে গেলেন পরিচয় করিয়ে দিবেন বলে, তখন দরজার কলিং বেল চাপতেই একটা সুন্দরী মেয়ে দরজা খুলে দিল। আমি মেয়েটার দিকে জাস্ট থ হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ এই মেয়েটাই আমার জীবনের অভিশাপ। এই মেয়েটার কারণেই আমার জীবনে 2 বছর আগে প্রচণ্ড ঝড় নেমে এসেছিল।
সেই ঝড়ে আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম। আজও আমি নিঃস্ব। মেয়েটার সাথে আমার বারবার দেখা হচ্ছে, অথচ সেদিনের পর থেকে আমি মনে প্রাণে চাইতাম জীবনে আমার মৃত্যু আসলে আসুক, আমার কোনো আফসোস থাকবে না, আমি সাদরে বরণ করে নিব। কিন্তু কোনোদিন যেন এই মেয়েটার সাথে আমার দ্বিতীয়বারের মতো আর দেখা না হয়। কিন্তু হয়েছে, এ নিয়ে দুবার এই মেয়েটার সাথে দেখা হলো আমার। আমি বুঝতে পারি না বিধাতা আমার কাছে কি চায়, কেন এই মেয়েটার সাথে আমাকে দ্বিতীয়বারের মতো দেখা করিয়ে দিল। আমি তো জানি এই মেয়েটাকে আমি কত ভয় পাই, এটাও তো জানি নিজের স্বার্থের জন্য এই মেয়েটা আমাকে কত বড় বিপদে ফেলতে পারে। ইতিমধ্যে সেটার প্রমাণ আমি খুব ভালো করেই পেয়েছি। আমি এমন একটা অবস্থায় আছি যেটাকে জীবন মৃত্যুর মাঝামাঝি বললে হয়তো খুব বেশি ভুল হবে না। আমার যদি ভরণ পোষণ করার মতো কেউ থাকতো, তাহলে হয়তো নাদিয়া নামের এই মেয়েটাকে 1000টা গালি দিয়ে 2 গালে 2টা থাপ্পড় মেরে এই বাড়ি থেকে চলে যেতাম। কিন্তু সেই পরিস্থিতি কিংবা সামর্থ্য কোনোটাই আমার নেই, কারণ আমার ভরণ পোষণ আমাকেই করতে হয়। নাদিয়ার ছোট ভাই যাকে পড়াশোনার জন্য আমি মাস শেষে পাবো 5000 টাকা, যেটা দিয়ে খেয়ে না খেয়ে ঢাকা শহরের এক কোণে আমাকে বেঁচে থাকতে হবে। আমার যে বেঁচে থাকতেই হবে, যেভাবেই হোক বাঁচতে হবে। পাড়ি দিতে হবে অনেকটা পথ, আমার বাবাকে জবাব দিতে হবে আমি তার সাহায্য ছাড়া মরে যাইনি, খুব ভালোভাবেই বেঁচে আছি। তাই তো সব কিছু সহ্য করে আমাকে এগিয়ে যেতে হবে। প্রতিটা মানুষের জীবনে বাধা আসবেই, আমার জীবনে তো আরো বেশি আসবে। আমাকে এগুলো দেখে পিছিয়ে গেলে চলবে না, আমাকে এগিয়ে যেতে হবে আমার গন্তব্যে। শুধু যে আমি অবাক হয়েছি তা না, অহংকারী মেয়েটাও আমাকে দেখে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি ব্যাপার, তুমি তুমি এখানে? নাদিয়ার কথা শুনে বড় ভাই বলল, কি ব্যাপার নাদিয়া, তুমি ওকে চেনো? না, মানে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। আমি বুঝতে পারছিলাম সে আমাকে এখানে এভাবে কখনো প্রত্যাশা করেনি। সে কোনোদিন ভাবেওনি আমার সাথে আবার তার দেখা হবে। তবে সে আমাকে দেখে খুশি হয়েছিল সেটা আমি বুঝতে পেরেছিলাম। শুধু বুঝতে পেরেছিলাম বললে ভুল হবে, আগে থেকেই জানতাম, কারণ আমি তো জানি তার সম্পর্কে। সে আমাকে নিয়ে কি ভাবতো সেটা তো আমি এখনো বলতে পারিনি। সে আমাকে যে কথাটা বলেছিল সেই কথাটা পৃথিবীর আর কেউ না জানলেও আমি তো ঠিকই জানি। এর মধ্যে বড় ভাই বলে উঠল, নাদিয়া, ওর নাম আমিনুল, আমার পরিচিত ছোট ভাই, খুব ভালো ছাত্র, এবার ঢাবিতে চান্স পেয়েছে তোমার ডিপার্টমেন্টেই। আজ থেকে তোমার ছোট ভাইকে ও পড়াবে। কথাগুলো বলে বড় ভাই চলে গেলেন, আর আমি চুপ করে নাদিয়ার সামনে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরেই একজন মধ্যবয়স্ক মহিলা এসে নাদিয়াকে বলল, নাদিয়া, ছেলেটাকে শোয়ানের রুমে নিয়ে যা। কথাগুলো বলে মহিলাটা ভেতরে চলে গেলেন। কিছুটা হলেও আন্দাজ করতে পারলাম মহিলাটা এই বদমেজাজি মেয়েটার মা, আর সোহান নাদিয়ার ছোট ভাই। প্রথম দিন এমনিতেই পড়ানোর ইচ্ছে ছিল না, জাস্ট পরিচয় হব, বাড়িটা চিনে যাব, ব্যাস এইটুকুই। কিন্তু ছাত্রকে দেখে মনে হলো সে নতুন মাস্টার পেয়ে কিছুটা আনন্দিত। সে আজ থেকেই পড়বে, তাই বাধ্য হয়ে পড়াশোনা শুরু করলাম। পড়াশোনার সময় খুব করে লক্ষ্য করলাম নাদিয়া মেয়েটা দরজার ফাঁক থেকে উঁকি মেরে আমাকে আর চোখে বারবার দেখছে। আমি এটার কারণ খুঁজতে গেলাম না, কারণ আমি সব সময় এই অভিশপ্ত নাগিনটার থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছি, এখনো চাই। আমি চাই না এই বিষাক্ত মানুষটার সবলে আমি আবারও ক্ষতবিক্ষত হই। বড় ভাইয়ের কাছ থেকে অনেক টিউশনের গল্প শুনেছি, যে বাড়িতে ছাত্রের যুবতী সুন্দরী বোন থাকবে সে বাড়িতে টিউশনি করে যে আনন্দটা পাওয়া যায় সেটা হয়তো আর কোনো বাড়িতে পাওয়া যায় না। টিউশন শিক্ষকটা যদি একটু সুন্দর আর স্মার্ট হয়, তাহলে পড়াশোনার সময় সুন্দরী মেয়েটা আর চোখে তাকাবে না। এমন কখনো হয়নি, আর ভবিষ্যতেও হবে না। কিন্তু আমার এই জিনিসটা কেন জানি ভালো লাগলো না। আমি একটা ছেলেকে পড়াচ্ছি আর আমাকে একটা সুন্দরী মেয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে। ব্যাপারটা অনেক সুন্দর মনে হলেও আমার কাছে বিরক্ত মনে হলো। তবে আমি নিশ্চিত এই মেয়েটার জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলে আমার ভালো লাগতো। আমি প্রথম দিনের মতো সেখান থেকে চলে আসি।
আমি ভেবেছিলাম আমাদের হয়তো বা কথা হবে, কিন্তু হয়নি। তবে কথা না হওয়াতেও আমি অনেক খুশি। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি প্রথম কয়েকদিন ক্লাসে যেতে পারলাম না, কারণ হঠাৎ করেই আমার নানা মারা গেলেন। আমি চেয়েছিলাম আর কখনো নানার বাড়িতে যাব না, কিন্তু না চাইতেও আমাকে যেতে হলো। যে মানুষটা আমার খারাপ সময়ে আমার পাশে ছিল, সে মানুষটার মৃত্যুতে আমি খুব কেঁদেছিলাম। যেদিন আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, সেদিন আমি কেঁদেছিলাম কিনা জানি না, কারণ আমি তখন খুব ছোট ছিলাম। কিন্তু নানার মৃত্যু মুখটা দেখে আমি নিজের চোখের পানিটা আটকে রাখতে পারিনি। কিছুদিন আগেও মানুষটা আমার হাতে 25,000 টাকা দিয়ে বলেছিল, ভালোভাবে পড়াশোনা করবি, কখনো নিজেকে একা ভাববি না, অসহায় ভাববি না। আর কেউ না থাকুক, আমি তো আছি, তোর টাকার দরকার হলে আমাকে জানাবি। সেদিন তার কথাগুলো আমাকে অনেক সাহস জুগিয়েছিল। সেই জন্যই হয়তোবা চালচলহীন হয়েও ঢাকা শহরে বেঁচে থাকার স্বপ্ন বুনে চলে গিয়েছিলাম স্বার্থের ঢাকা শহরে। আজ এই মানুষটাও আমাকে ছেড়ে চলে গেলেন। এটা ভাবতেই বুকের ভিতর অসহ্য যন্ত্রণা অনুভূত হয়। সেদিন দুপুরেই আমি ঢাকায় চলে আসি। মামারাও জোর করেনি, আমিও ইচ্ছে করে থাকতে চাইনি, তাই জানাজার পরেই চলে আসি। পরদিন সকালে ক্লাসে যাওয়ার সময় ক্যাম্পাসে গিয়ে যা দেখার বাদ ছিল সেটাই দেখে ফেলি। আমি যাকে আমার জীবনে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, সবচেয়ে বেশি ভালোবাসতাম, সেই মানুষটা অন্য একজন সুদর্শন ছেলের হাত ধরে হাঁটছে। হ্যাঁ, আদিবা অন্য একটা ছেলের হাতে হাত রেখে খুব মুগ্ধতা নিয়ে হাঁটছে। নাদিয়াও তার সাথে আছে, যদিও নাদিয়ার সাথে কিছু মেয়ে ফ্রেন্ড আছে। আমি কেন আদিবার মতো হতে পারলাম না? আমি কেন তার মতো অন্য কাউকে নিয়ে নতুন করে জীবনটাকে সাজাতে পারলাম না? আমি কেন অন্য কাউকে ভালোবাসতে পারলাম না? নিজেই নিজের কাছে খুব করে জানতে ইচ্ছে করলো। আমি খুব বোকা একজন মানুষ। আমার মনে হলো আমাকে বিশুদ্ধ হওয়ার আগে চালাক হতে হবে, কারণ আমি সত্যিই অনেক বোকা একজন মানুষ, যে সবসময় মানুষের কাছ থেকে দুঃখ পেয়ে এসেছে। না চাইতেও আমি আদিবার সামনে দাঁড়িয়ে যাই। এখন আমি এমন একজন মানুষের সামনে দাঁড়িয়ে আছি, যে মানুষটা একসময় আমার গার্লফ্রেন্ড ছিল। আমার প্রাক্তন আমার সামনেই অন্য একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা চমৎকার। তার পাশেই আবার আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যে মেয়েটার কারণেই আমি আমার প্রাক্তনকে হারিয়েছি। যদিও আমি মনে করি এখানে তার ভালোবাসাতে ফাঁক ছিল, তাই সে চলে গিয়েছে। শুধু নাদিয়াকে একা দোষ দিতে পারি না। আমি আদিবার সাথে কথা বলবো না, সেটা ভেবেই সেখান থেকে চলে যাচ্ছিলাম। আমিনুল, দাঁড়াও। আদিবার ডাকে আমি দাঁড়িয়ে গেলাম। মনে হলো অনেক দিনের পরিচিত কেউ আমাকে অনেক মমতা ভরা কণ্ঠে ডাক দিল। যেই কণ্ঠটা আমার বহুদিনের পরিচিত, কিন্তু মানুষটা আমার থেকে অনেক দূরে চলে গিয়েছে। তবে তার স্মৃতিগুলো যে আমার মনে এখনো রয়ে গেছে, তার কণ্ঠটা শুনেই সেটা বুঝতে পারলাম। এই কণ্ঠটা আদিবার। কোথায় যাচ্ছ তুমি? আমার বর্তমানের সাথে পরিচিত হবে না? ইচ্ছে নেই, হয়তো ভালোই আছো। নতুন করে কোনো কিছু জানার ইচ্ছে নেই। অন্তত তার সম্পর্কে জানতে চাই না, যে মানুষটা আমার খারাপ সময়ে আমার পাশে থাকেনি, আমাকে বিশ্বাস করেনি। কিন্তু আমার যে বলার ইচ্ছে আছে। বলো, কি বলতে চাও? আমার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, সেই ছেলেটাকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসি। সেও আমাকে অনেক ভালোবাসে, তোমার মতো না। আমি বাদে সে অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায় না। আমি সেদিনের জন্য অনেক খুশি। তোমার সাথে সম্পর্ক ব্রেকআপ করার কারণেই আমি আমার জীবনের বেস্ট মানুষটাকে নিজের করে পেয়েছি। আরো কিছু বলবে? তোমার কিছু বলার নেই? না, তবে একটা কথা মনে রেখো, বয়ফ্রেন্ড নিয়ে কখনো এত গর্ব করতে নেই। আদিবা, চল তো এখান থেকে। হয়তো আরো কিছু বলতো আদিবা, কিন্তু নাদিয়া তাকে সেখান থেকে নিয়ে যায়। আমিও চলে আসি। আমি চাইলেই আদিবার প্রতিটা কথার জবাব দিতে পারতাম, কিন্তু ইচ্ছে করেই দেইনি। আমি চাইনি কোনো মেয়েকে সবার সামনে অপমান করতে, কিন্তু সে ঠিকই আমাকে অপমান করার জন্য অনেক কথা বলল। তবে আফসোস হচ্ছে আদিবা মেয়েটার জন্য। সে যে ছেলেটাকে ভালোবাসে, সে ছেলেটাকে আমি খুব ভালো করে চিনি। হয়তো সময় মতো সেটা আদিবাও বুঝে যাবে। আজ অনেকদিন পর ডায়েরির সামনে
কলম হাতে বসে আছি। আগে সময় পেলেই আমি কবিতা লিখতাম, অনেক সুন্দর লিখতাম, কিন্তু সময়ের ব্যবধানে আমি কবিতা লেখা ভুলে গিয়েছি বললেই চলে। অভাব যখন দরজায় কড়া নাড়ে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। বাংলায় এরকমের একটা প্রবাদ আছে, আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। আমি আমার জীবন সংগ্রাম নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে কবিতা লেখার সময় করে উঠতে পারিনি। এই 3 বছরে কখনো ভাবিনি আমি কবিতা লিখব। সবসময় ভেবেছি কিভাবে দুবেলা দুমুঠো খাবার খেয়ে বেঁচে থাকা যায়। আমি বেঁচে থাকার জন্য অনেক কিছুই করেছি। জীবনে এমন কিছু কথা থাকে যেগুলো মানুষকে কখনো বলা যায় না। ঢাকায় আসার পর থেকে আমি সকালে কখনো খাবার খাই না। টাকার সমস্যা আছে, আবার তেমন ক্ষুধাও লাগে না। যেদিন খুব বেশি ক্ষুধা লাগে সেদিন সকালে হোটেল থেকে খেয়ে নেই। যখন অনেক চেষ্টা করেও কবিতার কটাও লিখতে পারলাম না, তখন বিরক্ত হয়ে ডায়েরিটা রেখে দিই। ঠিক সেই সময় ফোনের রিংটনটা শব্দ করে বেজে ওঠে। মোবাইলের দিকে তাকাতেই অচেনা একটা নাম্বার দেখতে পাই। আমাকে সাধারণত কেউ ফোন দেয় না। লাস্ট কবে আমাকে কেউ ফোন দিয়েছে আমার মনে নেই, তাই অপরিচিত নাম্বার হওয়া সত্ত্বেও রিসিভ করলাম, কারণ আমার নাম্বারে পরিচিত ছাড়া কেউ ফোন দেওয়ার কথা না। ফোনটা কানে তুলে নিতেই সুন্দর কোকিল কণ্ঠী একটা মেয়ের কথা শুনতে পেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাইয়া? আপনি ফোন দিলেন, আবার আপনি জিজ্ঞেস করছেন আমি কি? আশ্চর্য। তবে এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। মজা নিচ্ছেন নাকি? মজা তো আপনি নিচ্ছেন। আরে ভাই, এই নাম্বার থেকে এর আগেও কল আসছিল, সেই জন্যই ফোন দিয়েছি। এতদিন জানতাম ছেলেরা রং নাম্বার খোঁজে, দিন বদলাচ্ছে, এখন দেখি মেয়েরাও রং নাম্বার খোঁজে। ঠিক আছে, আপনি আগে আমার কথাটা তো শুনুন। আপনার ছাত্রকে কাল পড়াতে হবে না? আপনি কালকের দিন পরে আসবেন, আমরা সবাই একটা বিয়ের দাওয়াত খেতে যাব। আমি কোনো কিছু না বলেই ফোনটা রেখে দেই। নিজেকে গালি দিতে ইচ্ছে করছে। নিজের মাথায় নিজেই 2টা থাপ্পড় মারলাম। এমন তো কোনোদিনও ছিলাম না আমি। যার সাথে জীবনে একবার কথা বলেছি তার কণ্ঠটা 5 বছর পরে হলেও চিনতে পারতাম। এই অলৌকিক ক্ষমতাটা আমার ছিল, কিন্তু আজ নাদিয়া মেয়েটার কণ্ঠ আমি চিনতে পারলাম না। তার সাথে কী সব কথা বললাম। পরের দিন ভার্সিটিতে গেলেও আদিবার সাথে দেখা হলো না। আমি সবসময় ভয়ে ভয়ে থাকি, না জানি কখন এই মেয়েটার সাথে আমার দেখা হয়ে যায়। তাই খুব সাবধানে চলার চেষ্টা করি, যাতে করে তার সাথে আমার কখনো দেখা না হয়। আমি অনেক আগে থেকেই একা একা থাকতে ভালোবাসতাম। একাকিত্ব জিনিসটা কেন জানি আমার সাথে খুব যেত। স্কুল কলেজেও আমার তেমন কোনো বন্ধু বান্ধবী ছিল না। সবসময় সবাইকে এড়িয়ে চলতাম। ভার্সিটিতেও সবাইকে এড়িয়ে চলার চেষ্টা করি। আমার মনে হয় না 2-1 বাদে আমার ডিপার্টমেন্টের আমাকে কেউ ভালো করে চিনে। চুপ করে ক্লাসে যাই, আবার চুপ করে চলে আসি। কেউ আমার সাথে দেখা করার কিংবা কথা বলার প্রয়োজন মনে করে না। আমিও কারোর সাথে ভাব জমানোর কিংবা কথা বলার দরকার মনে করি না, কারণ আমি জানি আমার জীবন সংগ্রামে আমি কাউকে পাশে পাবো না। আমার জীবনে যত বিপদই আসুক না কেন, কেউ আমাকে সাহায্য করবে না। সুসময়ে অনেককেই পাওয়া যায়, কিন্তু দুঃসময়ে কাউকে পাওয়া যায় না। দুঃসময়ে নিজের সব থেকে আপনজন হিসেবে ভূমিকা পালন করতে হবে। তাই জীবনের খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না, এটা ভেবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। একদিন পর যখন পড়াতে গেলাম, তখন দেখলাম নাদিয়া ছাড়া বাসায় কেউ নেই। আমি খুব ভয় পেলাম, কারণ নাদিয়া কেমন ডেঞ্জারাস মেয়ে সেটা হয়তো আমার থেকে ভালো আর কেউ জানে না। নাদিয়া বলল, রুমে গিয়ে বসো, কিছুক্ষণের মধ্যেই ওরা সবাই চলে আসবে। নাদিয়ার কথা মতো আমি রুমে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর দেখলাম নাদিয়া রুমে এসে দরজাটা লাগিয়ে দিল। আমি বললাম, কি ব্যাপার নাদিয়া, দরজা বন্ধ করে দিলে কেন? বাবা মা সুহান কেউ আজকে আসবে না, আমি তোমাকে আসতে বলেছি। মেইন গেটে তালা দিয়ে এসেছি, চাবিটা তুমি চাইলেও পাবে না। তুমি এখন তাই করবে যা আমি বলবো। তুমি আমাকে কিস করবে, লিপ কিস। যদি না করো তাহলে তো তুমি জানোই আমি কি করতে পারি। কলেজের কথা মনে আছে তো? আদিবার থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো। আগেও বলেছি, এখনও বলছি।
তুমি যদি কিস না করো তাহলে তোমার সামনেই আমি আমার সব কিছু খুলে ফেলবো। আমি তোমাকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কাছে এসে ধরা দিয়েছো। নাদিয়া, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। এসব জিনিস জোর করে হয় না। তুমি যেটা চাচ্ছ এটা শুধু যাকে ভালোবাসা যায় তাকেই করা যায়। আমি এত কথা শুনতে চাই না। আমিও তোমাকে ভালোবাসি, তুমি সেটা খুব ভালো করেই জানো। আমি যা বলছি তা না করলে খুব খারাপ হবে কিন্তু। আগের কথা মনে আছে তো? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই এক প্রকার বাধ্য হয়েই আমি নাদিয়াকে চুমু খাই। জীবনে প্রথম কোনো মেয়ের ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়াই, অথচ মেয়েটাকে আমি প্রচণ্ড ঘৃণা করি। তারপর হঠাৎ করেই নাদিয়া আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। আমার সেদিন কি হয়েছিল আমি জানি না, কিন্তু এই অহংকারী মেয়েটার সাথে আমার সব কিছু হয়ে যায়। বিশুদ্ধ হতে চেয়েছিলাম, কিন্তু সেদিন আমি অশুদ্ধ হয়ে যাই। এই মেয়েটাই একদিন আমাকে ভালোবাসতে চেয়েছিল, আমাকে সব কিছু উজাড় করে দিতে চেয়েছিল। আমি তার ভালোবাসাটা প্রত্যাখ্যান করেছিলাম বলে সে আমার উপর কি জঘন্য প্রতিশোধটা নিয়েছিল সেটা কারোরই অজানা নয়। নিজের প্রতি খুব বেশি ঘৃণা হচ্ছে, নিজেকে অনেক খারাপ মানুষ মনে হচ্ছে। যে মানুষটাকে আমি সবসময় ঘৃণা করে এসেছি, যে মানুষটা আমার অতীতের জীবনটাকে নরকে পরিণত করে দিয়েছিল, যে মানুষটার কারণে আমার বাবা আমার থেকে চিরদিনের জন্য দূরে চলে গিয়েছে, যে মানুষটার কারণে আমার সৎমা আমাকে ধর্ষক ভেবে বাসা থেকে বের করে দিয়েছে, যে মানুষটা আমাকে আমার বোনের আদর ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, সেই মানুষটার সাথেই আজ আমি শারীরিক সম্পর্ক করলাম। আমিও অন্য সবার মতো লোভী মানুষ, না হলে কি নাদিয়ার নগ্ন শরীরটা দেখে তার সাথে এই কাজটা করতে পারতাম? অন্য সবার মতো আমিও নাদিয়ার এত সুন্দর দেহটার লোভ সামলাতে পারিনি। তার সাথে নিজের জীবনের সবচেয়ে জঘন্য কাজটা করেছি আমি। অথচ যেদিন কলেজে মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আমাকে ভালোবেসে শহরের বিলাসী ফুল দিয়ে বলেছিল, আমিনুল, তুমি আমার বাগান বিলাস হবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। যেদিন থেকে তোমাকে দেখেছি সেই দিন থেকেই আমি আমার মনের রাজত্বটা তোমাকে দিয়ে দিয়েছি। আমি না চাইতেও সবসময় তোমাকে মনে করি। তোমাকে নিয়ে আমার অবচেতন মন কল্পনার সপ্তম মহাকাশে প্রতিনিয়ত ঘুরে বেড়ায়। তুমি হয়তো জানো না কল্পনায় আমি তোমার সাথে কী সব করি। যদি জানতে তাহলে কি লজ্জাটাই না পেতাম আমি। তুমি কি তোমার বুকে আমাকে একটু জায়গা দিবে না? তখন আমি কিছুক্ষণ চুপ থেকে বলেছিলাম, দেখো, আমি তোমার ভালোবাসাকে অনেক রেসপেক্ট করি, কিন্তু আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না, কারণ আমি অন্য একজন মানুষকে ভালোবাসি। আমি আমার জীবনে আজ পর্যন্ত যা চেয়েছি তাই পেয়েছি। তুমি হয়তো আমার সম্পর্কে জানো না। আমি নিজের প্রয়োজনে কতটা খারাপ হতে পারি তুমি কল্পনাও করতে পারবে না। আমি জানতে চাইও না, তোমার সম্পর্কে জানার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। তুমি যদি চাও আমার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য আমি তোমার সাথে বিছানায় রাত কাটাবো, তোমাকে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদটা দিয়ে দিব, বিনিময়ে তোমাকে আমার চাই। তুমি দেখতে যতটা সুন্দর, তোমার ভেতরটা ততটাই নোংরা। আমি তো আগেই বলেছি, আমি নিজের প্রয়োজনে পৃথিবীর সবচাইতে জঘন্য কাজটা করতেও পিছু পা হব না। সেখানে আমার ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার জন্য আমি সব কিছুই করতে পারি। সেদিন আমার কি হয়েছিল আমি জানি না। আমি এর আগে কখনো এত খারাপ ব্যবহার কারো সাথে করিনি, এত খারাপ কথাও কাউকে বলিনি। খুব গর্ব করে সেদিন নাদিয়াকে বলেছিলাম, তুমি দেখতে অনেক সুন্দর হতে পারো, কিন্তু তোমার মতো হাজারটা মেয়ে যদি উলঙ্গ হয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে তবুও আমি চেয়ে দেখব না। তুমি যতটা না সুন্দরী তার থেকে অনেক বেশি অহংকারী। তোমার মতো এত খারাপ মেয়ে আমি আমার জীবনে দেখিনি। একটা ভালো মেয়ে কখনো কোনো ছেলেকে সরাসরি সেক্স করার জন্য বলবে না। আমি যদি তোমার এসব কথা সবাইকে বলি তাহলে একবার ভাবো তোমার অবস্থাটা কি হবে। কারোর সামনে মাথা উঁচু করে চলতে পারবে না। তোমাকে খারাপ ভেবে তোমার সাথে অনেকেই রাত কাটাতে চাইবে। সেই সময়টা একটু কল্পনা করে দেখো, বুঝতে পারবে তুমি কেমন। নিজেকে এতটা সস্তা ভাবো তুমি? আমার তো মনে হয় আসলেই তুমি সস্তা একটা মেয়ে। কথাগুলো যখন নাদিয়াকে আমি বললাম তখন মনে হলো এসব আমি কি বললাম। এসব বলাটা আমার একদম উচিত হয়নি। আমি রাগ না করে তো মেয়েটাকে আরো ভালোভাবে বোঝাতে পারতাম।
বোঝাতে পারতাম এই পৃথিবীর সব কিছু জিনিস থাকে যেগুলো কখনো জোর করে পাওয়া যায় না, তার মধ্যে ভালোবাসাটাও পড়ে। মনের উপর কখনো জোর চলে না, মন যাকে চায় না তাকে ভালোবাসা যায় না। কিন্তু আমি তা না করে কত কি বলে দিলাম মেয়েটাকে। আমি মেয়েটার দিকে তাকাতেই দেখলাম সে রাগে গদগদ করে ফুলছে আর কাঁদছে। সেদিন নাদিয়া রাগে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গিয়েছিল। আমি বিষয়টা দুর্ঘটনা মনে করে ভুলে গিয়েছিলাম। কিন্তু তার কিছুদিন পরেই যখন নাদিয়া ক্লাসে সবার সামনে আমাকে নিয়ে বাজে কথা বলল, নিজের সম্মানের কথা একবারও ভাবলো না, সেদিন আমি বুঝতে পেরেছিলাম নিজের স্বার্থের জন্য মেয়েটা সব কিছুই করতে পারে। আজ সেই মেয়েটার সাথেই আমি শারীরিক সম্পর্কে জড়িয়েছি। যে মেয়েটাকে একদিন আমি গর্ব করে বলেছিলাম সে আমার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকলেও আমি তার দিকে তাকাবো না, অথচ আমার অতীতের গর্ব করাটা কতই না বোকামি ছিল সেটা আজ বুঝতে পেরেছি। আমি নাদিয়ার ওখান থেকে চলে আসি। আসার সময় নাদিয়া আমাকে কিছু বলেনি, তবে আমি বুঝতে পেরেছিলাম সে এটাই চেয়েছিল। তাই হয়তো প্ল্যান করে আমাকে পড়াতে আসতে বলেছিল, আর আমিও বোকার মতো চলে এসেছিলাম। নাদিয়া যদি এখন আমাকে আঙ্গুল তুলে বলে, তোমার মতো ছেলেদেরকে খুব ভালো করেই চিনি আমি, পৃথিবীর সব ছেলেই এক, সুযোগ পেলে ছাড়ে না। তুমি তো বলেছিলে আমি নগ্ন হয়ে তোমার সামনে আসলেও তুমি আমাকে পাশ কাটিয়ে চলে যাবে, কিন্তু আজ কোথায় গেল তোমার সেই নীতি কথা? আজ তো আমার কাপড়ে ঢাকা দেহটার লোভই সামলাতে পারলে না, নগ্ন দেহের কথা বাদই দিলাম। তখন আমি কি বলতাম? কিন্তু নাদিয়া আমাকে এসব কোনো কিছুই বলেনি। আমিও কোনো কিছু না বলে বাসায় চলে নিজেকে পবিত্র করার বৃথা চেষ্টায় 1 ঘন্টার মতো গোসল করি। অথচ আমি জানি আর কখনো আমি বিশুদ্ধ হতে পারবো না। এই সাবান সোডা দিয়ে নিজের নোংরা দেহটাকে পরিষ্কার করার কারণে আমার দেহটা বিশুদ্ধ হলেও আমার মনটা বিশুদ্ধ হবে না, সেটা খুব ভালো করেই জানি আমি। 2 দিন আমি বাসা থেকে বের হলাম না। নাদিয়ার সাথে সেই অন্তরঙ্গ মুহূর্তের কথা আমি ভুলতে পারছি না। তার প্রতি কেমন জানি দুর্বল হয়ে যাচ্ছি। এমনটা হওয়ার কারণ আমি বুঝতে পারলাম না। মেয়েটাকে তো আমি ঘৃণা করি, তারপরেও কেন যেন এমন মনে হচ্ছে আমি কেন তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। শুনেছি কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে সেই মেয়ে ছেলেটাকে সহজে ভুলতে পারে না। সবসময় সে ছেলেটাকেই মনে করে যাকে সে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদটা বিলিয়ে দিয়েছে। কিন্তু আমি তো ছেলে, আমার ক্ষেত্রে কেন উল্টো হচ্ছে? আমি কেন নাদিয়ার সাথে কাটানোর জঘন্য সময়টা ভুলতে পারছি না? হঠাৎ করে নাদিয়ার ফোন পেয়ে ভাবনার জগৎ থেকে আমি নিজেকে বাস্তবে প্রতিস্থাপন করি। আমি তোমাকে মেসেজ করে একটা ঠিকানা দিচ্ছি, তুমি এক্ষুনি সেখানে চলে এসো। কথাটা বলেই নাদিয়া ফোনটা রেখে দিল। আমি ভয়ে হোক আর যে কারণেই হোক নাদিয়ার দেওয়া ঠিকানায় চলে আসি। সে আমাকে হাসপাতালে কেন যেতে বলেছে বুঝতে পারলাম না। হাসপাতালে গিয়ে দেখলাম নাদিয়া আদিবাকে নিয়ে বসে আছে। আমি আদিবাকে দেখেই পিছনে ফিরলাম। আবার মনে হলো এরা তো দুজন খুব ভালো বন্ধু, তাহলে কি নাদিয়া সব কিছু বলেছে? নাদিয়ার ডাকে আবার সামনে তাকালাম। আমি তাদের কাছে যেতেই নাদিয়া যে কথাটা বলল সেই কথাটা শুনে কেন জানি ভালো লাগা কাজ করলো। আদিবা প্রেগনেন্ট, আর বয়ফ্রেন্ডকে অনেক ফোন দিয়েছি কিন্তু ফোন বন্ধ। একজন ছেলে মানুষ প্রয়োজন মনে হয়েছিল আমার কাছে, তাই তোমাকে ফোন দিয়ে আসতে বলেছি। হায়রে জীবন, এতদিন প্রেম করেও ঠিকমতো একটা কিস করতে পারলাম না, অথচ স্মার্ট ছেলেটা এত কম সময়ের মধ্যে কত কত কি করে ফেলেছে। এটাই বুঝি প্লে বয় আর সাধারণ বালকের মধ্যে পার্থক্য। আদিবা আমার দিকে আজ তাকাতে পারছে না, তবে আমি ঠিকই তার অসহায় নির্লিপ্ত চেহারাটার দিকে তাকিয়ে আছি। আদিবাকে দেখে একটা জিনিস খুব ভালোভাবেই বুঝতে পারলাম, সে আজ অনুতপ্ত। সে হয়তো আজ বিশ্বাস করছে আমি খারাপ মানুষ হলেও কখনো তার দুর্বলতার সুযোগ নেইনি, তাকে কখনো ভালোবাসার নামে নোংরামি করতে বাধ্য করিনি। আমি তার সাথে যতদিন ছিলাম তাকে দেবী মনে করে নিজের মনের মন্দিরে পূজা করেছি, তাকে নিয়ে কখনো খারাপ কোনো চিন্তা করিনি। অথচ সে যাকে বিশ্বাস করে ভালোবেসেছিল সেই আজ তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নষ্ট করেছে।
হয়তো বাস্তবতা এমনই, যে মানুষটা আমাদের বিশ্বাসের কখনো অমর্যাদা করবে না, সেই মানুষটাকেই কেন জানি আমরা বিশ্বাস করতে পারি না। আমরা এমন মানুষগুলোকে বিশ্বাস করি যারা আমাদের বিশ্বাসের মর্যাদা কখনোই রাখে না, বিশ্বাসের সাথে খেলা করে। আদিবা হয়তো ভেবেছে আমি তাকে দেখতে তার জন্য এখানে এসেছি, কিন্তু এই ভাবনাটাও তার ভুল হচ্ছে। আমি তাকে বলতে পারবো না ভেবে খুব খারাপ লাগছে। আমি তো নিজের ইচ্ছেতে এখানে আসিনি, নাদিয়ার কারণে আসতে হয়েছে। ইদানিং কেন জানি মনে হচ্ছে আমি নাদিয়ার কথা মতো নিজেকে চালাচ্ছি, অথচ আমি এই মেয়েটাকে প্রচণ্ড ঘৃণা করতে চাই। ইচ্ছে করেই এই মেয়েটাকে আমি খুব খুব ঘৃণা করতে চাই। আমি তাকে এতটা ঘৃণা করতে চাই যার বেশি কেউ কাউকে ঘৃণা করতে পারে না, কিন্তু তার প্রতি আমার ঘৃণাটা যেন দিন দিন কমে যাচ্ছে। এমনটা হওয়ার কারণ আমি বুঝতে পারছি না। ডাক্তারের কথা শুনে যা বুঝলাম, আদিবা তার পেটের অনাগত সন্তানকে নষ্ট করতে চায়। এছাড়া কোনো উপায়ও হয়তো তার নেই। দুদিনের অতিথি হয়ে যে তার জীবনে এসেছিল তাকে এখন হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেদিনের মতো সেখান থেকে চলে আসার আগে আদিবা আমাকে ধন্যবাদ জানিয়েছিল, অনেকটা মায়া নিয়ে বলেছিল, এই সময়ে যাকে আমার পাশে সবচেয়ে বেশি দরকার ছিল সে আজ আসেনি, অথচ তোমাকে এত অপমান করার পরও তুমি আমার জন্য এসেছো। তোমাকে ধন্যবাদ। কথাগুলো নাদিয়া শুনেছিল কিনা জানি না, শুনলেও হয়তো চুপ করে দাঁড়িয়ে থাকতো। দুদিন পরের কথা, নাদিয়াদের বাসায় গিয়ে দেখলাম তার বাবা মা বাহিরে কোথাও যাচ্ছেন। ভাবলাম সোহানও হয়তো যাবে তাদের সাথে, তাই আজ আমাকে পড়াতে হবে না। কিন্তু যখন নাদিয়ার মা বলল সোহান আর নাদিয়া বাসায় থাকবে, তারা একটু ডাক্তারের কাছে যাচ্ছে, তবে 1 ঘন্টার মধ্যেই চলে আসবে, তখন কেন জানি বুকের ভেতর এক অজানা ভয় কাজ করতে লাগলো। যদিও আমি জানি এই ভয়টা নাদিয়াকে নিয়ে। 30 মিনিট পড়ানোর পর দেখলাম নাদিয়া দরজার সামনে নীল রঙের একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। এই প্রথম তাকে আমি শাড়ি পরা অবস্থায় দেখলাম। কি বিশ্রী না দেখতে, কিন্তু না, দেখতে অনেকটা মায়াবী মনে হচ্ছে, অথচ আমি জানি সে কতটা মায়াহীন। আজকেই মনে হয় প্রথম পড়ানো অবস্থায় সে এভাবে সরাসরি রুমে ঢুকে পড়ছে। এর আগে কখনো সে এমন করেনি। এই সোহান, তুই এখন বাহিরে যা, তোর আজকে আর পড়তে হবে না, তোর স্যারের সাথে আমার কথা আছে। নাদিয়া কথাগুলো বলার সাথে সাথেই সোহান রুম থেকে বাইরে চলে যায়। আমাকে শাড়িতে কেমন লাগছে? কেন শাড়ি পরেছি জানো? কেন শাড়ি পরেছ তা জানি না, তবে বেশ ভালোই লাগছে। আমি যাব, আমার কাজ আছে। কথাগুলো বলেই যখন চলে আসতে নিলাম, তখনই নাদিয়া পেছন থেকে আমার হাতটা ধরে ফেলল। আমার তো কথা শেষ হয়নি। আজকে আমার জন্মদিন, তাই শাড়ি পরেছি, শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য। ও আচ্ছা, এখন যাব আমি। আমাকে উপহার দিবে না? না, আমার কাছে টাকা নাই, আর থাকলেও দিতাম না। তুমি ভালো করেই জানো আমার কেউ নেই, আমার আর্থিক অবস্থা ভালো না, সেজন্যই তোমার এত অত্যাচার সহ্য করে তোমার ভাইকে পড়াই। আমি তো তোমার কাছে এমন কোনো উপহার চাই না যেটা দিতে টাকা লাগবে। তো কি চাও তুমি? আমাকে একটা কিস করো। তুমি এতটা খারাপ তা কোনোদিন কল্পনা করতে পারিনি। তোমার সাথেই খারাপ কিছু করি, আর কারোর সাথে তো করি না। আর ভবিষ্যতে তো তোমাকেই বিয়ে করব আমি। স্বপ্ন দেখা ভালো, তবে এতটা দেখা ভালো না যেটা কখনোই পূরণ হওয়ার নয়। তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব, এটা ভাবলে কি করে? আমার মতো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করবে, এটাও তো কখনো ভাবনি, কিন্তু করেছো তো। আমি কিন্তু এই কাজটা করার জন্য তোমাকে জোর করিনি, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারোনি। আর তুমি নিশ্চয়ই এমন মানুষ না যে একটা মেয়ের এত বড় সর্বনাশ করে অন্য একটা মেয়েকে বিয়ে করবে। আমি জানি বিয়ের পর তুমি আমাকে অনেক কষ্ট দিবে, ভালোবাসবে না, তবুও আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার ভালোবাসার দরকার নেই আমার, আমি শুধু তোমাকে ভালোবাসা দিতে চাই। তোমাকে এত বেশি ভালোবাসা দেবো যে তুমি আমাকে ভালো না বাসলেও চলবে। তোমাকে ভালোবাসার সুযোগটা আমি চাই। দরকার হলে কোনোদিন বিয়ে করব না, তবু তোমাকে নিজের বউ হিসেবে কখনো মেনে নিব না। নিবে, আদিবার থেকে আমি তোমাকে 1000 গুণ ভালোবাসি, সেটা তুমি খুব ভালো করেই জানো। আদিবার তোমার খারাপ সময়ে চলে গিয়েছিল, কিন্তু আমি কখনো তোমার খারাপ সময় তোমাকে ছেড়ে যাব না। এসবের জন্য তো তুমি দায়ী।
দেখো, আমার কারণেই কিন্তু তুমি তোমার কাছের মানুষগুলোকে চিনতে পেরেছো। তোমার খারাপ সময় কাউকে পাশে পাওনি, এর জন্য তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। যারা খারাপ সময় পাশে থাকে না তাদের থেকে সব সময় দূরে থাকাই ভালো। তারপর আমি কোনো কথা না বলেই চলে আসি, কারণ এই মেয়েটাকে আগে ডেঞ্জারাস মনে হতো, এখন কেন জানি পাগল মনে হচ্ছে। পাগল না হলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এমন আচরণ করবে কেন? কিছুদিন পরের কথা, আমি তখন সবে মাত্র অনার্স 3rd ইয়ারে উঠেছি। সেদিন ছিল মনোমুগ্ধকর ভালো লাগার মতো একটি শীতের সকাল। ক্লাস শেষে আসার সময় হঠাৎ করেই দেখলাম আদিবা সামনে দাঁড়িয়ে আছে। কি বলবো বুঝতে পারলাম না। পাশ কাটিয়ে চলে যাওয়াটাও খারাপ দেখায়, তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। তোমার সাথে কিছু কথা ছিল, একটু ওই দিকটাই চলো। রাস্তা থেকে কিছুটা ক্যাম্পাসের ভিতরের দিকে যেতে লাগলাম আমরা। একটা নির্জন জায়গা গিয়ে আদিবা হঠাৎ করে দাঁড়িয়ে গেল। আমি জানি না তুমি নাদিয়ার সাথে এমন কিছু করেছিলে কি করনি, তবে এটা আমি জানি অনেক বড় ভুল করেছিলাম সেদিন। তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম, তোমার পাশে না থেকে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, অন্য কাউকে ভালোবেসে ধোঁকা খেয়েছি। জানি না তুমি কি মনে করবে, তবে আমি আবার তোমার কাছে তোমার স্বপ্নময়ী হয়ে ফিরে আসতে চাই। ভুল তো মানুষই করে। আমাকে ক্ষমা করে দিয়ে আবার তোমার জীবনে আপন করে নিতে পারো না? না, পারি না। আমার খুব কাছের একজন মানুষ, যদিও মানুষটাকে কাছে বলা ঠিক হবে কিনা জানি না, কারণ মানুষটাকে আমি খুব ঘৃণা করি। সে একদিন একটা কথা বলেছিল, যে মানুষগুলো তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকেনি, সে মানুষগুলো তোমার ভালো সময়েও তোমার পাশে থাকার অধিকার রাখে না। আর আমি এটাও জানি তুমি আমাকে ছাড়া ভালোভাবেই বেঁচে থাকতে পারবে। তবে মানুষ চিনতে ভুল করো না। এ নিয়ে 2বার ধোঁকা খেলে, এরপরে কাউকে ভালোবাসলে জেনে শুনে বাসবে, পরে যেন পস্তাতে না হয়। ভালো থেকো। কথাগুলো বলে সোজা আমি আমার বাসায় চলে যাই। বাসা বলাটাও ঠিক হবে না, কারণ মেসে থাকি আমি। ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিতেই দেখলাম 21টা মিসড কল। বলে রাখা ভালো, শীতের দিনে আমি কখনো নিয়মিত গোসল করি না। নাদিয়া এতবার কেন ফোন দিয়েছিল বুঝতে পারলাম না। কল ব্যাকও করলাম না। আবার মনে হলো হয়তো আদিবা তাকে কিছু বলেছে, সেজন্যই এই অসময়ে এতবার ফোন দিয়েছে। আদিবার জন্য আমার অনেক খারাপ লাগছে। মেয়েটা সহজ সরল মনের মানুষ, তার সাথে এত বড় ধোঁকা হওয়াতে প্রথম দিকে ভালো লাগলেও এখন কেন জানি মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। জীবনে এই একটা মেয়েকেই তো মন থেকে ভালোবেসে নিজের করে চেয়েছিলাম। যদিও আমি এখন তাকে ভুলে গিয়েছি, হয়তো ভুলে গিয়েছি বললে ভুল হবে, পরিস্থিতি আমায় আদিবাকে ভুলে যেতে বাধ্য করেছে। সবার জীবনেই এমন একটা সময় আসে যে সময়টাতে কাউকে ভালোবাসা যায় না। আমিও এমন সময়ের মধ্য দিয়ে পার হয়ে এসেছি, যেই সময়টাতে আমি কাউকে ভালোবাসার কথা চিন্তা করিনি, শুধু নিজেকে নিয়ে ভেবেছি কিভাবে বেঁচে থাকা যায়, কিভাবে জীবন যুদ্ধে জয়ী হওয়া যায়। এসবের বাহিরে আমি কিছুই ভাবিনি। আমি জীবন যুদ্ধে জয়ী হয়েছি কিনা জানি না, তবে নিজের এমন অবস্থা তৈরি করেছি যে অন্তত দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারবো। আদিবা হয়তো ভাবছে তার দুর্ঘটনার জন্য আমি তাকে আমার জীবনে দ্বিতীয়বারের মতো আশ্রয় দেইনি। একটা মেয়ে একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক করার পরে প্রেগনেন্ট হয়েছে, এটা জানার পর হয়তো কোনো বয়ফ্রেন্ডই মেয়েটাকে নিজের জীবনে ফিরিয়ে নিতে চাইবে না। তবে আমি আদিবাকে এই কারণে দূরে সরিয়ে দেইনি। সত্যি বলতে আদিবার জন্য আমার মনে আগের মতো ভালোবাসাটা নেই। তার জন্য আগের মতো কোনো আবেগ কাজ করে না। তার প্রতি যে শ্রদ্ধাটা ছিল সেটাও হয়তো নেই। এই কারণেই আমি তাকে আবার নতুন করে আমার জীবনের সাথে জড়াতে চাইনি। তাকে নিজের জীবনের সাথে জড়ানো উচিত, যাকে মানুষ খুব ভালোবাসে কিংবা খুব ঘৃণা করে। কিন্তু আদিবাকে আমি ভালোবাসি না, আবার ঘৃণাও করি না। তাকে নিজের সাথে জড়িয়ে না পাবো সুখ, না পাবো কষ্ট, এই দুইটা জিনিস ছাড়া জীবন চলে না। যার জীবন সুখ কিংবা দুঃখ নেই, তার জীবনটাকে আমার নিরামিষ মনে হয়। আর আমি কখনো নিরামিষ জীবন যাপন করতে চাই না। 21 বার ফোন করার পরেও যখন আমি নাদিয়ার ফোন কলটা ব্যাক করলাম না, তখন সে আবার ফোন দিল। ফোনটা ধরতে ইচ্ছে করছিল না, কারণ আমি জানি ফোন দিয়ে এই মেয়েটা আবল তাবল কিছু বলবে।
ইদানিং সে সেটাই করে আসছে। কিন্তু একটা মানুষ যখন 21 বার ফোন দেয় তখন তার ফোনটা না ধরে থাকাও যায় না। আমিও থাকলাম না, ফোনটা রিসিভ করলাম। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমিনুল, আমি প্রেগনেন্ট। নাদিয়ার মুখ থেকে যখন কথাটা শুনলাম তখন আমার মনে হলো আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। আমি কি করে এত জঘন্য একটা কাজ করলাম, এটা মনে করেই ভয়ে গা কেমন জানি কেঁপে কেঁপে উঠছে। মজা করছো তুমি? এসব কি বলছো? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিকই আছে। তখন কোনো সেফটি ব্যবহার করার কথা মনে ছিল না তোমার। এতটাই উত্তেজিত হয়েছিলে তুমি। এখন আমি কিভাবে সবার সামনে মুখ দেখাবো? আমার মরে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকলো না। তুমিও অন্য সব বয়ফ্রেন্ডের মতোই। আমি আদিবার মতো বাচ্চাটাকে নষ্ট করতে পারবো না। আমি ওকে দুনিয়ায় আনবো। আমি যদি বেঁচে থাকি তাহলে আমার ভেতরে বাস করা অনাগত সন্তানটাও বেঁচে থাকবে। আমি যদি মরে যাই তাহলে সেও আমার সাথে যাবে, আর আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে তুমি। কি বলছো? আমি দায়ী থাকবো কেন? আমি তো ইচ্ছে করে সব করিনি, তুমি তো আমাকে বাধ্য করেছো। আমি তোমার সাথে এটা করতে চাইনি, তুমি করেছো। আমি শুধু তোমাকে একটু ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে শেষ করে দিয়েছো। আমি চাইলেই আবার তোমাকে সবার সামনে অপমান করতে পারবো, কিন্তু আমি সেটা করতে চাই না। তবে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি সহ আমার সন্তান আত্মহত্যা করব, আর আমাদের আত্মহত্যার জন্য দায়ী থাকবে তুমি। তুমি যদি আমার কথাটা সাধারণভাবে নাও তাহলে এই পৃথিবীতে তোমার থেকে আর কোনো বোকা মানুষ নেই। তুমি তো আমাকে জানোই আমি কেমন। আমি যেটা বলি সেটাই করি। কি করতে বলো আমাকে? আমাকে বিয়ে করো। যেখানে আমার পেটই ঠিকমতো চলে না সেখানে আরো দুজন মানুষকে কিভাবে খাওয়াবো? সেই চিন্তা তোমার করতে হবে না। আমার বাবার এত টাকা পয়সা থাকতে না খেয়ে মরবো না। তুমি আমাকে যদি 7 দিনের মধ্যে বিয়ে না করো তাহলে যা বললাম তাই করবো আমি। কথাটা বলেই নাদিয়া ফোনটা রেখে দেয়। অনেক ভাবার পর আমি নাদিয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নেই, কারণ আমি মেয়েটাকে চিনি। সত্যি সত্যি যদি মেয়েটা আমার কারণে নিজের জীবনটা দিয়ে দেয় তাহলে হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। সারা জীবন অনুশোচনার অনলে পড়তে হবে। তাই নিজের জীবনটাকে কষ্টের আগুনে সিদ্ধ করার জন্য সেই মানুষটাকেই বিয়ে করব বলে ঠিক করলাম, যে মানুষটাকে আমি না চাইতেও অনেক ঘৃণা করি। পরের দিন নাদিয়াকে ফোন দিয়ে সেই হাসপাতালেই যেতে বললাম, যে হাসপাতালে সে আদেবাকে নিয়ে গিয়েছিল। ডাক্তার নাদিয়াকে দেখে যা বলল, তখন নাদিয়াকে বিয়ে না করার আর কোনো উপায় খুঁজে পেলাম না। 2 দিন পর কাজে অফিসে গিয়ে আমি নাদিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। নাদিয়ার 2 জন বান্ধবী ছাড়া এই বিয়েটা সম্পর্কে আর কেউ জানে না। নাদিয়া বিয়ের পর সবার সামনে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল। সেদিন আমি নাদিয়ার চোখের দিকে যখন তাকিয়েছিলাম তখন বুঝতে পেরেছিলাম মেয়েটা হয়তো সত্যি আমাকে ভালোবাসে। তবে আমি তাকে জড়িয়ে ধরলাম না। আর কেউ না জানুক, আমি তো জানি এই বিয়েটা নাদিয়ার জন্য সুখের হলেও আমার জন্য মোটেই সুখের না। কাজী অফিস থেকে সোজা আমি মেসে চলে আসি, আর নাদিয়ার বাসায় ভাবতে থাকি ভবিষ্যৎ জীবন নিয়ে। আর কদিনই বা নাদিয়া নিজের বাসায় থাকতে পারবে? কিছুদিন পর যখন সবাই জানতে চাইবে তার পেটে জন্মে নেওয়া সন্তানের বাবাকে, তখন হয়তো সে সোজা আমার কাছে চলে আসবে। আমি তাকে নিয়ে কোথায় থাকবো, কিভাবে থাকবো, এসব ভাবতেই পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। একটা মেয়ের কাছে সব শেষে নিজেকে সঁপে দিলাম। ওই দিনের কথাটা আজ আবার মনে হচ্ছে। কি ভুলটাই না সেদিন করেছিলাম আমি। নাদিয়ার অর্ধনগ্ন শরীরটাকে দেখে তাকে কাছে পাওয়ার জন্য নিজের মনুষ্যত্বটাকে বিসর্জন দিয়ে তার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিলাম, যেটার ফল আমি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। 10 মিনিটের নোংরা শোকটা আমার পুরো জীবনটাকে ধ্বংস করে দিল। হঠাৎ করে নাদিয়া ফোন দিয়ে যখন বলল, বিয়ে করলে তো? তুমি তো বলেছিলে মরে গেলেও আমাকে বিয়ে করবে না, প্রয়োজনে তুমি চিরকুমার থেকে যাবে, তবুও আমাকে বিয়ে করবে না। কিন্তু বিয়ে না করে থাকতে পারলে কি? নাদিয়ার কথাগুলো কেন যেন আমার মস্তিষ্কের নিউরনগুলোতে ঢুকলো না। আমি বুঝতে পারলাম না সে কেন এমন কথা বলল। তুমি কি বলছো? স্পষ্ট করে বলো। আমি প্রেগনেন্ট না। আমার তোমাকে বিয়ে করার প্রয়োজন ছিল, তাই এই নাটকটা করেছি। আমি তোমাকে হারাতে চাই না, তাই নিজের করে রেখে দিলাম। সো তোমার এত টেনশন করতে হবে না। তুমি তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাও। যতদিন ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারো ততদিন আমি তোমার ঘাড়ে চেপে বসবো না।
আমি জানি এভাবে ধোকা দিয়ে তোমাকে বিয়ে করাটা আমার উচিত হয়নি, তবে একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে আমার মতো করে কেউ তোমাকে চাইতে পারবে না, আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না, কারণ তুমি আমার ভেতরে বাস করো, তুমি আমার অন্তরে বাস করো। তাহলে ডাক্তার যে বলল সেটা? এই দুনিয়ায় টাকা হলে সব সম্ভব, আর তাছাড়া ডাক্তাররা আমার পরিচিত। ফোনটা রেখে দিয়ে মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়লাম। কি বোকা আমি! এত বড় একটা ধোঁকা হলো আমার সাথে, অথচ আমি কিছুই বুঝতে পারলাম না। তবে আজ এই মুহূর্তে নাদিয়া মেয়েটার জন্য আমার মনে ঘৃণার পাহাড় জন্মে গেল। আমি জানি না বিয়ের পর তার সাথে কি করব, হয়তোবা এমন কিছু করব যেটা কোনোদিন কোনো হাজব্যান্ড তার স্ত্রীর সাথে করেনি। আমি ভেবেছিলাম নাদিয়া আমার দুর্বলতার সুযোগ নেবে, সে আমার বিয়ে করা বউ, এর জন্য তাকে নিয়ে তার হাত ধরে ঘোরাতে হবে, তাকে আদর করতে হবে, ভালোবাসতে হবে, গার্লফ্রেন্ডের মতো তাকে সময় দিতে হবে, খোঁজ খবর নিতে হবে। সেও হয়তো গার্লফ্রেন্ডের মতো প্যারা দেবে, কিন্তু না, সে এমন কিছু করেনি আমার সাথে। সে বিয়ের আগে যেমন ছিল এখনও তেমনই আছে। নাদিয়ার এই জিনিসটা আমাকে অনেক মুগ্ধ করেছে। আমি যখন তার বাসায় পড়াতে যেতাম তখন আগের মতো সে আমাকে দরজার পাশে লুকিয়ে আর চোখে দেখতো না। আগের মতো সুযোগ পেলেই আমাকে কিস করতে বলতো না। হয়তো সে আমাকে পেয়ে গিয়েছে ভেবে আগের মতো দুষ্টুমি করে না। মানুষ যে জিনিসটার জন্য দিনরাত পরিশ্রম করে, পাওয়ার অনেক আগ্রহ থাকে, জিনিসটা না পাওয়া পর্যন্ত আগ্রহটা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। দেখা যায় সেই জিনিসটা একবার পেয়ে গেলে সেটার প্রতি আর তেমন আগ্রহ থাকে না, আগ্রহটা আগের থেকে অনেক কমে যায়। নাদিয়ার আমাকে পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষাটা ছিল সেটা হয়তো এখন আর আগের মতো এত তীব্র নেই, কারণ এখন সে আমাকে পেয়ে গেছে। 3 বছর পরের কথা। নাদিয়াকে কাজী অফিসে বিয়ে করেছি, প্রায় 3 বছর হবে। আজ আমার আর নাদিয়ার বাসর রাত। এই 3 বছরে অনেক কিছু হয়েছে আমার সাথে। আদিবার বিয়ে হয়ে গেছে। সে সবসময় বলে এসেছে যাকে সে ভালোবাসে তাকে সে বিয়ে করবে। বাবা মায়ের পছন্দে বিয়ে করে নিজের জীবনটাকে সে নষ্ট করতে চায় না। যেহেতু লাইফটা তার নিজের, তাই লাইফটার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা সে বাবা মায়ের হাতে ছেড়ে দিতে চায় না। নিজের জীবন সঙ্গিনী খুঁজে নেবে। অথচ 2 জন মানুষকে ভালোবেসে একজনকেও নিজের করে নিতে পারেনি। অবশেষে বাবা মায়ের পছন্দ করা ছেলেকেই বিয়ে করে নিজের জীবন সংসার নাম লিখেছে। আদিবাজ মনে প্রাণে বিশ্বাস করে বাবা মা কখনো মেয়েকে খারাপ কোনো মানুষের কাছে বিয়ে দিতে চায় না। বিয়ের আগের দিন আদিবা আমাকে ফোন দিয়ে আমার সাথে অনেক সময় কথা বলেছিল। আমি সেদিন বুঝতে পেরেছিলাম মেয়েটা হয়তো এখনো আমাকে চায়। সে তার ভুলে অনেক বেশি অনুতপ্ত। মেয়েরা হয়তো একজনকে ভালোবাসে, অন্যজনের সাথে সংসার করার অলৌকিক ক্ষমতা নিয়ে জন্ম নেয়। তবে আমার জানা নেই এভাবে কয়টা মেয়ে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে সুখী হতে পারে। যদিও মেয়েটা অনেকটা পরিস্থিতির শিকার হয়ে নিজের ভালোবাসাটাকে বিসর্জন দিতে বাধ্য হয়। বলে রাখা ভালো, নাদিয়ার কাছ থেকে আদিবা সব জেনেছিল। অনার্স শেষ করার কিছুদিন পরেই আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে অনেক ভালো বেতনে একটা চাকরি পেয়ে যাই। যদিও আমি জানি এই চাকরিটা আমি নাদিয়ার বাবার কারণেই পেয়েছি। নাদিয়া তার বাবাকে আমার কথা বলেছিল, তবে এর জন্য আমার মনে নাদিয়ার জন্য কোনো ভালোবাসার জন্ম নেয়নি। আমি আগের মতোই তাকে ঘৃণা করি। চাকরির কিছুদিন পরেই নাদিয়ার সাথে আমার দ্বিতীয়বার বিয়ে হয়। আগের বিয়েটা আমি আর নাদিয়া ছাড়া কেউ জানে না, তার 2 জন বান্ধবী শুধু জানে। আমরাও চাইনি বিষয়টা সবাই জানুক, সেজন্যই দ্বিতীয়বারের মতো আমরা বিয়ে করি। বিয়ের দিন আদিবা তার হাজব্যান্ডকে নিয়ে এসেছিল। আদিবা আমার দিকে কেমন করে যেন তাকিয়েছিল, তবে সে নাদিয়াকে ক্ষমা করে দিয়েছে, কারণ সে তার হাজব্যান্ডকে নিয়ে অনেক ভালো আছে। নাদিয়া হয়তো তার কাছে ক্ষমা চেয়েছে। সবাই চলে যাওয়ার পরেই আমি নাদিয়ার রুমে যাই, কারণ আমাদের বাসর রাতটা নাদিয়াদের বাসায় সাজানো হয়েছে। যেহেতু আমি বাসা নিয়ে থাকি, আমার সাথে কেউ থাকে না, তাই নাদিয়ার পরিবারের সবাই চেয়েছিল বাসর রাতটা যেন এখানেই হয়। নাদিয়া বসে যে বাসর ঘরে বসে আছে, আমি ঘরে ঢুকতেই সে উঠে দাঁড়ালো।
আমি দরজাটা লাগিয়ে তার পাশে গিয়ে বসলাম। সে আজ অনেক সুন্দর করে সেজেছে। হলুদ মিষ্টি মুখের সুন্দরী মেয়েটা আমার সামনে বসে আছে। তাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে আকাশ থেকে স্বর্গের কোনো অপ্সরী নেমে এসেছে, যার গায়ে সূর্যের হলুদ আলোটা জ্বলজ্বল করছে। আমার খুব ইচ্ছে করছে আমার সামনে বসে থাকা মেয়েটাকে নিয়ে আমার কল্পনার আকাশে হারিয়ে যাই, কিন্তু আমার যে এই মেয়েটাকে ঘৃণা করতে হবে। আমি জানি শেষ 3 বছরে আমার জন্য সে অনেক কিছু করেছে। আমার জীবন যুদ্ধের সেনাপতি হয়ে সবসময় আমার পাশে থেকে আমাকে সাহস দিয়েছে। আমিও খুব করে বিশ্বাস করি আজ আমি যে অবস্থানে আছি এর পেছনে এই মেয়েটার অবদান কম নয়। কিন্তু সে আমার সাথে যা করেছে সেটাও আমি কোনোদিন ভুলতে পারবো না। সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমাকে যে ধোঁকা দিয়েছে সেটা কি তাকে ঘৃণা করার জন্য যথেষ্ট না? জানো, এই দিনটির জন্য আমি কতকাল অপেক্ষা করেছি। তুমি হয়তো জানো না আজ আমি কতটা খুশি। যে মানুষটাকে আমি মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি, সেই মানুষটাকে আমি নিজের করে নিতে পেরেছি। চলো না, সব ভুলে নতুনভাবে শুরু করি। দুজন হারিয়ে যাই ভালোবাসার অতল সমুদ্রে। আমার হাত ধরে যখন নাদিয়া কথাগুলো বলল, তখন আমি তার হাতটা সরিয়ে দিলাম আর বললাম, তোর মতো মেয়ে কখনোই আমার বউ হওয়ার যোগ্যতা রাখিস না। তুই ভেবে দেখ আমার সাথে কী সব করেছিস। আমাকে সবার সামনে অপমান করেছিলি, সবার কাছে আমাকে একজন খারাপ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করেছিলি। আমার আপন বলতে একমাত্র বাবা আর মা ছিল। তারা আমাকে ভালো না বাসলেও আমি তাদেরকে ঠিকই অনেক ভালোবাসতাম। তাদের কথা আমি এখনো বলতে পারি না। আদিবা মেয়েটা আমাকে ভুল বুঝেছিল, এটার জন্য তুই দায়ী। যাকে ভালোবাসতাম তার হাতটা কখনো আমি ধরিনি। এতটাই বিশুদ্ধ ছিলাম আমি, কিন্তু তুই আমাকে অশুদ্ধ মানুষ বানিয়েছিস। তোর সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছিস। এরপরেও তুই শান্তি পাস নাই, আমাকে ধোঁকা দিয়ে বিয়ে করলি। তুই যেদিন বলেছিলি তুই প্রেগনেন্ট, সেদিন আমার কি অবস্থা হয়েছিল জানিস? জানিস না, আমি তোকে বিয়ে করেছি। সবাই জানবে তুই আমার বিয়ে করা বউ। তবে তোকে আমি কোনোদিন ছুঁয়েই দেখব না। একদিন তুই আমাকে বলেছিলি তুই প্রেগনেন্ট, কিন্তু সেটা মিথ্যা ছিল। আজ সেটাই সত্যি হবে। তুই কোনোদিন আমার দ্বারা প্রেগনেন্ট হতে পারবি না। কথাগুলো বলেই আমি বিছনায় গা এলিয়ে দিই। নাদিয়া জাস্ট থ হয়ে বসে আছে। সে হয়তো ভাবেনি আমি সব কিছু মনে রেখেছি। সে হয়তো ভেবেছিল এই 3 বছরে আমার হৃদয়ে তার জন্য একটু একটু করে ভালোবাসার সৃষ্টি হয়েছে, যে ভালোবাসাটা আমি তাকে আজ দিব। বাসরাতে সে আমার ভালোবাসাটা পাওয়ার তীব্র আশা নিয়ে অপেক্ষা করে বসেছিল, কিন্তু সে কখনো ভাবেনি সে এভাবে নিরাশ হবে। আমি বুঝতে পেরেছি নাদিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তবে তার কান্নাটা আমার মনে ব্যথা সৃষ্টি করতে পারল না। আমার মনে হলো সেদিনের মতো আজকের কান্নাটাও হয়তো মিথ্যা। সেদিনও সে মিথ্যা চোখের পানি দিয়ে সবাইকে বিশ্বাস করিয়েছিল আমি খারাপ মানুষ। আমি তার বুকে হাত দিয়েছিলাম, তাকে নষ্ট করতে চেয়েছিলাম। তাই এইসব মিথ্যা চোখের পানির জন্য করুণা না করে আমি আমার মতো ঘুমিয়ে পড়লাম। রাত প্রায় 2টো বাজে। বুঝতে পারলাম কেউ আমার পা ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার চোখের পানিটা টপটপ করে 2-1 ফোঁটা আমার পায়ের উপর পড়ছে। যে দেখলাম নাদিয়া কাঁদছে, অমনি আমি উঠে দাঁড়ালাম। মেয়েটা এখনো ফ্লোরে বসে আমার পা ধরে কাঁদছে। এটা বিশ্বাসই হচ্ছে না। আমিনুল, আমি তোমাকে পাওয়ার আশায় সেদিন মিথ্যা অপবাদ দিয়েছিলাম। আমার জন্য তোমার আপন মানুষগুলো ভুল বুঝে তোমাকে দূরে ঠেলে দিয়েছিল। তোমাকে পাওয়ার জন্য আমার সাথে শারীরিক সম্পর্ক করতে তোমাকে বাধ্য করেছিলাম। আমি তোমাকে ভালোবাসতে গিয়ে এটা ভুলে গিয়েছিলাম যে আসলে একতরফা ভালোবাসা হয় না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা না করলে আল্লাহও হয়তো আমাকে ক্ষমা করবে না। নাদিয়ার দিকে তাকাতে আমার খুব মায়া লাগছে। মেয়েটা কাঁদতে কাঁদতে ভরসা গালটা লাল করে ফেলেছে। আমিও তো এটাই চেয়েছিলাম, ও কষ্ট পাক। আমাকে যেমন তিলে তিলে অত্যাচার করেছে, আমিও তেমন তাকে অত্যাচার করব। আমি কিছু বললাম না, শুধু বাহিরে গিয়ে একটা সিগারেট ধরালাম আর ভাবতে লাগলাম আমাকে সবসময় ভালোবাসার নামে অপমান করেছে, কষ্ট দিয়েছে। আমি সে মানুষটাকে কষ্ট দিচ্ছি, তাহলে তো এটা তার প্রতি আমার রাগই।
আমারও যে তাকে খুব করে ভালোবাসতে ইচ্ছে করে। শেষ কবে আমাকে কেউ ভালোবেসে দুটো ভালো লাগার মতো কথা বলেছিল আমার মনে নেই। আমিও কাউকে ভালোবাসিনি অনেক দিন হলো। এই শূন্যতা পূরণ করতে চাই আমি কাউকে ভালোবাসি, কিন্তু আমার ভেতরে বাস করা হিংসা নামক বস্তুটা যে চায় প্রতিশোধ নিতে। তার সাথে কখনো ইচ্ছে করে কথা বলি না, রাতে ঘুমানোর সময় তার দিকে ফিরেও দেখি না। অফিসে গিয়ে কখনো ভুলেও কোনোদিন ফোন করি না, কখনো তার সাথে একসাথে এক টেবিলে বসে খাবারও খাই না। একজন মানুষকে এর থেকে তো কষ্ট দেওয়া যায় না। জ্ঞানী মানুষরা সবসময় বলতো, যদি তুমি কাউকে কষ্ট দিতে চাও তাহলে তুমি তার সাথে কথা বলা বাদ দিয়ে দাও। আমিও সেটাই করছি। বাসর রাতের পর থেকে আমি তার সাথে কোনো কথা বলিনি। অফিস থেকে যখন বাসায় আসি তখনও কোনো কথা বলি না। কলিং বেলটা চাপতেই গেট খোলার পর সোজা রুমে চলে যাই। আমার জন্য যে সুন্দরী একটা মেয়ে প্রতিনিয়ত অপেক্ষা করে থাকে কখন আসবো আমি, কিন্তু আমি কখনো তার অপেক্ষার মূল্য দিই না। দেখতে দেখতে প্রায় 1 বছর হয়ে গেছে। সেদিন ছিল রবিবার, আমার জীবনের সবচেয়ে জঘন্যতম দিন। এই দিনে আমি আমার জীবনের সবকিছু হারিয়েছি। ভালোবাসার মানুষকে হারিয়েছি, পরিবার হারিয়েছি। আমি কখনো ভাবিনি এই দিনটাতে আমি আবার আমার হারানো মানুষগুলোকে নিজের চোখের সামনে দেখতে পাবো। আমার বাবা আর মা আমার সামনে বসে আছে। কতদিন পর আমি তাদের দেখেছি আমার মনে নেই। একসময় আমি ভুলেই গিয়েছিলাম আমারও বাবা মা আছে, আমি এতিম না, আমারও আপন মানুষ আছে। আমার সৎমা বলল, বাবা আমিনুল, আমাদেরকে ক্ষমা করে দে। আমরা না জেনে না শুনে তোকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আজ আমার সৎমা খুব করে বুঝতে পারছে সে ওই দিন আমার সাথে অনেক অন্যায় করেছিল। বাবাও আজ অনেক অনুতপ্ত। হ্যাঁ বাবা আমিনুল, আমরা না বুঝে নিজের চোখে না দেখে শুধুমাত্র মানুষের কাছে শুনে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তুই আমাদেরকে ক্ষমা করে দিস বাবা। আমি আর তোর মা তোকে নিতে এসেছি। তোর ছোট বোনও আসতো, কিন্তু ওরা আমেরিকা থাকে তাই আসতে পারেনি। সব কিছু ভুলে গিয়ে চল আমাদের সাথে বাড়ি যাবি। তারা আজ আমাকে নিতে এসেছে, শুধু আমাকে না, আমার সাথে নাদিয়াকেও। তারা চায় আমি তাদের বংশের প্রদীপটা রক্ষা করি। আমি নাদিয়ার দিকে চেয়ে দেখলাম নাদিয়া অনেক খুশি। হয়তো সে বাবা মায়ের সাথে যেতে চাইছে, কিন্তু আমার কাছে মনে হলো এইসব লোক দেখানো ভালোবাসা। এত কাছে থাকি জেনেও তারা আমার কোনো খোঁজ নেয়নি, আমাকে নিতে আসেনি। ভুলে গিয়েছিল তাদের একটা ছেলে আছে। এতটা বছর কিভাবে আমি বেঁচে ছিলাম তারা কখনো জানতে চায়নি। এত বছর পর আমাকে নিতে এসেছে। এটা তো একমাত্র স্বার্থপর মানুষরাই পারে। আমি না করে দিলাম। আমি সেদিন বাবা মায়ের চোখে পানি দেখেছিলাম, তবে তাদের চোখের পানি আমার সিদ্ধান্তটাকে বদলাতে পারেনি। আমার অনেক খারাপ লাগলেও আমি সেদিন স্বার্থপরের মতো তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়েছিলাম। তার কিছুদিন পরের কথা, বিকেলে অফিসে বসে আছি, এমন সময় হঠাৎ করে দেখলাম নাদিয়া ফোন দিয়েছে। কখনো সে আমাকে ফোন দেয় না, আমিও তাকে দেই না। তবে আজ ফোন দেওয়ার কারণটা বুঝলাম না, তবে মন চাইলো ফোনটা ধরি। ফোনটা রিসিভ করতেই বুঝতে পারলাম কলটা হাসপাতাল থেকে করা হয়েছে। আমাকে আপনি চিনবেন না, হাসপাতাল থেকে বলছি। এই মোবাইলটা যে মেয়ের, সে মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওনার ফোনে আপনার নাম্বারটা ছিল, মনে হলো আপনার কাছের কেউ, তাই আপনাকে ফোন দিয়েছি। যদি ওনাকে শেষবারের মতো দেখতে চান তাহলে খুব তাড়াতাড়ি আপনাকে আসতে হবে। সেদিন আমার কি হয়েছিল আমি জানি না, শুধু মনে হয়েছিল আমার হাসপাতালে যেতে হবে। যে কারণেই হোক আমাকে তার সাথে কথা বলতে হবে। সে আমাকে না বলে এভাবে বিদায় নিতে পারে না। আমার যে তাকে আরো কষ্ট দেওয়ার বাকি আছে, আমি যে তাকে আরো অনেক কষ্ট দিতে চাই। হাসপাতালে বসে আছি, আমার পাশে নাদিয়ার বাবা মা বসে আছে। আমার সৎমাও এসেছে, বাবাও এসেছে। সবাই নাদিয়ার জন্য অনেক কাঁদছে। ডাক্তার বলছে নাদিয়ার বাঁচার সম্ভাবনা খুবই কম। মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। আমি কেন জানি আজ কাঁদতে পারছি না, তবে খুব খারাপ লাগছে। আমার মনে হচ্ছে ভেতরটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। আমার হাতে নাদিয়ার একটা ডায়েরি। ডায়েরিটা খোলার সাহস পাচ্ছি না আমি। 2 দিন আগে এই ডায়েরিটা নাদিয়া আমাকে দিয়েছিল।
আমি ডাস্টবিনের ময়লা মনে করে ফেলে রেখেছিলাম, কিন্তু আজ সেটা হাতে নিয়ে বসে আছি। সবাই ধরে নিয়েছে নাদিয়া বাঁচবে না, তবে আমার মন বলছে সে বাঁচবে। আমার কাছ থেকে কষ্ট পাওয়ার জন্য হলেও তাকে বেঁচে থাকতে হবে। আজ মনে হলো যত কষ্টই হোক নাদিয়ার ডায়েরিটা আমাকে খুলতে হবে। ডায়েরিতে লেখা ছিল, ভালোবাসা নিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি জানি আমি তোমার ক্ষমার অযোগ্য, তবুও যদি পারো ক্ষমা করে দিও। আমি চেয়েছিলাম তোমাকে নিজের করে নিয়ে সারা জীবন ভালোবেসে যাব। আমি ভেবেছিলাম বিয়েটা তোমার ইচ্ছার বিরুদ্ধে হলেও তুমি আমাকে এক সময় ঠিকই মেনে নিবে, কিন্তু আমার ভালোবাসা হার মেনেছে। 2টা বছর আমি তোমার সাথে থেকেছি, তুমি আমাকে বুঝতে পারোনি, জানতে পারোনি। আমার থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। যে জীবনে তোমার ভালোবাসাটা আমি পাবো না, সেই জীবন বিধাতার কাছে আমি চাই না। তবে আমি আত্মহত্যা করব না, তবে আমার মনে হচ্ছে আমি বেশি দিন বাঁচবো না, আর এটা সত্যিই হবে। আমার অনেক কষ্ট, যেই কষ্টগুলো পৃথিবীর সমস্ত ভালোবাসা দিয়েও ভুলানো যাবে না। তবে যদি একবার ভালোবেসে বুকে জড়িয়ে নিতে, তাহলে আমার ভেতরের অসহ্য অজানা কষ্টগুলোর সমাপ্তি হতো। কিন্তু কিছু কষ্ট থাকে, সেগুলো কখনো মরণ হয় না। এগুলো নিয়েই আমাদেরকে সুন্দর পৃথিবী থেকে বিদায় নিতে হয়। হয়তো আমিও নিব। আমি তোমাকে ভালো রাখতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। তোমার জীবনের সবচেয়ে ঘৃণিত মানুষ হয়েই থাকবো আমি। আমাদের জীবনের কিছু মানুষ অন্যায়ভাবে আসে। নিজের ইচ্ছে না থাকার পরেও আমরা তাদের সাথে সম্পর্কে আবদ্ধ হই। তার মানে এই না যে তারা আমাদেরকে ভালোবাসে না। আমি আজ খুব করে বুঝতে পারছি, নাদিয়া আমার জীবনে অন্যায়ভাবে আসলেও তার ভালোবাসায় কোনো ফাঁক ছিল না, যেটা আমি কখনো বুঝতে পারিনি। কিন্তু যখন বুঝলাম, ততক্ষণে হয়তো নাদিয়া আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে না ফেরার দেশে। আমি নাদিয়াকে জড়িয়ে বুকের উপর টেনে নিলাম। এই নাদিয়া, এই ওঠো, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। কই, আমি তো তোমাকে ছেড়ে যাইনি, আমি এখনো বেঁচে আছি। আর তুমি আমার দেওয়া একটু কষ্ট সহ্য করতে পারলে না, আমাকে ছেড়ে চলে যাচ্ছ। এটা কখনো আমি মেনে নিতে পারবো না। দেখো নাদিয়া, চেয়ে দেখো, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না। তুমি চলে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। চোখ খুলো নাদিয়া, প্লিজ চোখ খুলো। আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দেব না, কথা দিলাম। ও আমিনুল, তুমি এসেছো। আমাকে আরো শক্ত করে ধরো। আমি মরতে চাই না আমিনুল, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। না নাদিয়া, না, এমন কথা বলো না। আমি তোমাকে মরতে দেব না। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তুমি আমাকে যেভাবে ভালোবাসো, আমিও তোমাকে সেইভাবে ভালোবাসবো। আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। আমি চিৎকার করে সবাইকে ডাকলাম, ডাক্তার, ডাক্তার, মা, বাবা, তোমরা কোথায়? সবাই আসো, নাদিয়া বেঁচে আছে, আমার নাদিয়া বেঁচে আছে, তাড়াতাড়ি আসুন। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? আশা করি নিশ্চয় ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।